আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অনসাইট অপটিমাইজেশন পার্ট 1। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অনসাইট অপটিমাইজেশন পার্ট 1। সো আজকে মেইনলি আমরা হচ্ছে দেখব যে আমরা তো এতদিন হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কাজগুলো করছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ইন ফিউচার ওয়েবসাইট নিয়ে কাজও করব। সো আমরা যদি ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমাদের হচ্ছে ওয়েবসাইটটা কোথা থেকে পারচেজ করতে পারি, বা হচ্ছে নিজেরা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট দাঁড়া করাইতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কোন ধরনের ওয়েবসাইট নেওয়া উচিত, ওয়েবসাইটের কি নাম সিলেক্ট করা উচিত, দেন ওয়েবসাইট কোথা থেকে কিনলে ভালো হবে, কেন কিনবো, কোন জায়গা থেকে কিনবো, এই পার্ট গুলো দেখবো। দেন একটা ওয়েবসাইট আমার ইনস্টল করার পরে সর্বপ্রথম কাজটা আসলে কি হবে। সো এই পার্ট গুলো হচ্ছে মেইনলি আমরা আজকে দেখবো। ঠিক আছে, ওকে। সো আমরা যদি আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, সো চলেন আমরা একটু দেখি। নেমচিপ নাম শুনছি। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে গোড্যাডির নাম শুনেছি। তো সবাই শুনছি, তাই না? জি জি। তারপর হোস্টিঙ্গার শুনছি, ব্লু হোস্ট শুনছি। ব্লু হোস্ট শুনে নাই। ব্লু হোস্ট শুনি নেই। আচ্ছা, ঠিক আছে, হোস্টিঙ্গার, তারপর হচ্ছে ব্লু হোস্ট। ওকে, আরো আছে, বাংলাদেশি কোম্পানিও আছে, বাট বাংলাদেশি গুলো আমি সাজেস্ট করি না, দ্যাটস ওয়াই দেখাচ্ছিও না। বাংলাদেশিদের দেখবেন যে সার্ভার ডাউন থাকে, দেন হচ্ছে তারা ডোমেন রিনিউ করতে গেলে বেশি টাকা পয়সা চায়। এইসব কারণে আমি মেনলি সাজেস্ট করি না। হ্যাঁ, এখন এই যে দেখেন এই ওয়েবসাইট গুলো যেই কয়টা আছে, এই প্রতিটা ওয়েবসাইট থেকেই হচ্ছে আমরা ডোমেইন এন্ড হোস্টিং কিনতে পারি। সো ডোমেইনটা কি, কেউ একজন বলেন তো? ডোমেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস বা নাম। ওয়েবসাইটের অ্যাড্রেস বা নাম, মেইন হচ্ছে আমার বিজনেসের নেমটা। হ্যাঁ, সো জি। আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের নামটা হচ্ছে ডোমেইন। ওকে, আর হোস্টিং কি তাহলে? হোস্টিং হচ্ছে স্পেস বা হচ্ছে আপনার মেমোরি। হোস্টিং হচ্ছে স্পেস বা মেমোরি, মানে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কোথাও না কোথাও তো শো হইতেছে, তাই না? আচ্ছা, আচ্ছা। তো হোস্টিং হচ্ছে মেইনলি আমার স্টোরেজের জায়গাটা, যে জায়গায় আমরা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে স্টোর করতেছি। এখন আমাদের ওয়েবসাইটে ইমেজ থাকবে, তারপর হচ্ছে কন্টেন্ট থাকবে। এখন এই যে ইমেজ গুলো আছে, কন্টেন্ট গুলো আছে, এগুলো কি কোনো না কোনো জায়গায় স্টোর করা লাগতেছে না? জি তো জি যেই স্যার। জায়গাটায় মেইনলি হচ্ছে এটা স্টোর হচ্ছে আমার ওয়েবসাইটের ডাটাগুলো, এইগুলোকে হচ্ছে আপনার হোস্টিং বলতেছে, আপনার স্টোরেজটা। ঠিক আছে, তো আমরা ডোমেইন হোস্টিং হচ্ছে এই জায়গা থেকে নিতে পারি, বাট এর আগে আমার জানা লাগবে হচ্ছে ডোমেইনের নাম। ঠিক আছে, ধরেন আমরা যদি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো সেই ক্ষেত্রে আমার ডোমেইনের হচ্ছে কিছু নাম আছে। আমি যদি একটু দেখি, সো ফার্স্ট হচ্ছে ইএমডি। ইএমডি কি? এক্সাক্ট ম্যাচ ডোমেইন। তারপর হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেইন। ওকে, ব্র্যান্ডেবল ডোমেইন, তারপরে হচ্ছে সুপার ব্র্যান্ডেবল ডোমেইন। ওকে, সো এক্সাক্ট ম্যাচ, ব্র্যান্ডেবল, আর হচ্ছে সুপার ব্র্যান্ডেবল ডোমেইন। আমরা কি ক্লিয়ার? ডোমেইনের নাম কয় রকম হয়? তিন তিন রকম। রকম। কি কি? এক্সাক্ট ম্যাচ, ব্র্যান্ডেবল, সুপার ব্র্যান্ডেবল। ভুলবো না তো? নাকি ভুলে জি যাবেন? না, ইনশাআল্লাহ। আচ্ছা, ভুলে যাবে না, হ্যাঁ। আর আমি চেষ্টা করবো আজকের ক্লাস ভিডিওটা না দিতে। কালকেরটা আমি আজকে দিয়ে দিব, কিন্তু আজকেরটা দিব না। কেন দিব না? কারণ হচ্ছে ভিডিওর উপর ডিপেন্ডেন্সি এখন থেকে বাদ দিব। অনেক হয়েছে, এতদিন আমরা নতুন ছিলাম, বেগিনার ছিলাম, আমি ভিডিও দিয়ে দিছি, বাট এখন থেকে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া কমাবো। কেন স্যার? কারণ হচ্ছে এই ভিডিওর উপর যদি আপনারা ডিপেন্ডেবল থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার নাই। ক্লায়েন্ট আপনারা একটা কাজ দিল and আপনি বললেন যে আমার ক্লাস ভিডিও দেন, এটা কাজ করে দিব না, পসিবল হবে? ক্লায়েন্ট এটা মানবে? জি না স্যার। তো আমরা এটা করবো না। ইভেন দেখেন, আমরা স্কুল কলেজ ভার্সিটিতে ছোটবেলায় লেখাপড়া ভাইয়া করছি, আমরা ভিডিও পাইছি? না, ভিডিও। ভাইয়া তারপরে হচ্ছে আপনি কি? আজকেরটা দিয়ে দিয়েন, নেক্সট এর ক্লাসগুলোতে আমরা আরো বেশি অ্যালার্ট থাকবো, কারণ আমি খাতা কলম নিয়ে বসি নাই। এখন নিয়ে আসেন, আমি তাহলে হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক দিই।
কারণ তারপরে স্যার তো তাহলে আপনাকে অনেক কথা তো নোট স্লোলি করি নাই। আগাইতে হবে, আমরা সব নোট করে নিব। আচ্ছা হ্যাঁ ঠিক সেটাই। আছে, স্লোলি স্লোলি আগাই, হ্যাঁ, বাট ভিডিও তো আমরা পরে পাবো রিভিউ তাই না? করে নেব। মানে রেকর্ডেড ভিডিও তো পাবো না, একেবারেই ভিডিও পাবো না। পাবেন পাবেন, আমি তো রেকর্ড করতেছি, পাবেন, আচ্ছা, আপনি দেরি কিন্তু আমি করে। লেটে দিব ইচ্ছা করে, ঠিক আছে? আচ্ছা, স্যার নোট করে নিতে পারলে আসলে ভিডিও লাগে না। এইটাই ভালো হয় না নোট করে নিলে? সো এটা একটু নোট করে নিয়েন এগুলো। সো আমাদের তিন ধরনের আচ্ছা ডোমেইন। এখন এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা মেইনলি কি? আমরা নিশ, তারপর হচ্ছে ব্রড নিশ, মাইক্রো নিশ, এগুলো জানি না? জি। নিশ ব্রড নিশ, হ্যাঁ জি স্যার। এখন স্যার এটা জানি, বাট একটু রিপিট করলে ভালো হতো। ক্লাস অনেকদিন আচ্ছা, নিশটা মেইনলি কি আমার ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরিটা। সো যেমন হচ্ছে আমার পেট সাপ্লাইজ, এটা কি? এটা হচ্ছে আমার নিশ বা ব্রড নিশ। দেন হচ্ছে আচ্ছা ইএমডি এর ফুল মিনিং হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা জানি যে নিশটা কি, নিশটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। যেমন হচ্ছে পেট সাপ্লাইজ, এটা একটা নিশ, এন্ড এটার আন্ডারে ডগ ফুড আছে, ক্যাট ফুড আছে, বার্ড ফুড আছে, এগুলো কি একটা নিশের আন্ডারে মাইক্রো নিশ, তাই না? এখন এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা মেনলি হচ্ছে আপনি যেই নিশটা নিয়ে কাজ করতেছেন সেম ওই নিশ রিলেটেড নাম। ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটটা হচ্ছে ক্যাট ফুড রিলেটেড, হ্যাঁ, এন্ড আমি হচ্ছে ওয়েবসাইটের নাম দিলাম বেস্ট ক্যাট ফুড, অথবা হচ্ছে ক্যাট লাভার, অথবা হচ্ছে ক্যাট ফুড রিভিউজ। এই ধরনের নামগুলো যদি দেই সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ। আমার ডোমেইনের নামটা কি, আমার যে নিশটা আছে এক্সাক্ট সেই নিশের সাথে ম্যাচ করছে। সবাই আছেন? জি স্যার। আচ্ছা, সো আমার এক্সাক্ট মানে আমার যে এক্সাক্ট নিশটা আছে সেটার সাথে কি আমার ডোমেইনের নামটা ম্যাচ করছে? যদি হচ্ছে আমি ক্যাট ফুড নিয়ে কাজ করি আর আমার ডোমেইনের নাম যদি থাকে ক্যাট ফুড লাভার অথবা catfoodreview.com, হ্যাঁ হ্যাঁ ম্যাচ না করছে। না, এক্স্যাক্টলি ম্যাচ ম্যাচ করলো না। এক্স্যাক্টলি ম্যাচ করে না আমার নিশের সাথে? না, এটা তো করছে, এটা তো করে একজাক্ট এটা তো করছে। কেন? হ্যাঁ, ক্যাট আমার কি ফুড ক্যাট ক্যাট ফুড ফুড না লাভার, লাভার, আমি ক্যাট ফুড হ্যাঁ। লাভার হইতে পারে না, বাট আমার ও ক্যাট ফুড রিলেটেড না, আমার নিশের সাথে রিলেটেড করা হ্যাঁ নামটা হ্যাঁ না এক্স্যাক্টলি রিলেটেড। ম্যাচ করা, এই বিষয়টাই। তো আচ্ছা আমার হ্যাঁ। যদি হচ্ছে নিশের সাথে রিলেটেড একটা ডোমেইনের নাম হয় সেই ক্ষেত্রে এটাকে কি বলে? এটাকে এক্সাক্ট ম্যাচ ডোমেইন বলে। সো EMD এখন আপনি বলেন যে এক্সাক্ট ম্যাচ ডোমেইন যদি আপনি নেন catfoodlover.com এন্ড এটার ভিতরে আপনি ডগ ফুড রিভিউ করতেছেন, কেমন দেখায় বিষয়টা? তাহলে তো ম্যাচ করলো না। ম্যাচ করলো না, তাই না? সো এক্সাক্ট ম্যাচ ডোমেনের সুবিধাটা কি দেখেন, যখন আপনি আপনার একটা নিশ নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনি যদি এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা ইউজ করেন এটা প্লাস পয়েন্ট, ভালো। বাট আপনি যদি হচ্ছে এখন এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিয়ে আপনি ক্যাট নিশে কাজ করে আপনি হচ্ছে বার্ড ফুড রিভিউ করেন সেই ক্ষেত্রে এইটা কিন্তু আবার মানানসই হইল না, বেমানান হয়ে গেছে। সো এক্সাক্ট ম্যাচ নিলে ভালো দিকও আছে, আবার খারাপ দিক কি যে আপনি তখন অন্য কোনো নিশ নিয়ে কাজ করতে পারতেছেন না। সো এই জায়গায় আসবে হচ্ছে ব্র্যান্ডেবল। কারণ ব্র্যান্ডেবলটা কি? ব্র্যান্ডেবলটা হচ্ছে আপনার ব্রড নিশটাকে আপনি এবার টার্গেট করতেছেন। ধরেন আপনার ব্রড নিশটা কিরকম হইতে পারে? আপনার ব্রড নিশটা পেট সাপ্লাইজ, তাই না? হ্যাঁ। এখন আপনি যদি petlovers.com বা petfoodreviews.com এই ধরনের নাম দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনি কি এবার ডগ ফুড, ক্যাট ফুড, বার্ড ফুড সব আপনি এক জায়গায় দিতে পারবেন না? হ্যাঁ পেট প্রবলেম হওয়ার কথা তো নাই, কারণ আমার যেহেতু পেট, তাই না? তো এই জায়গায় আপনি যদি চান সাপের ফুডও দিতে পারবেন, স্নেক ফুড যদি থাকে, সমস্যা হবে? কেউ যদি সাপকে পেট হিসাবে পালে তাহলে তো আপত্তি নাই, তাই না? জব করছে। ওকে, তো এবার কি এক্সাক্ট ম্যাচ আর ব্র্যান্ডেবলটা বুঝা গেছে? জি স্যার। ব্র্যান্ড লেভেলে ভাইয়া মানে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, ইভেন আপনি চাইলে আপনার কোম্পানির নামও দিতে পারেন, আপনার ব্র্যান্ডের নামও দিতে পারেন, জাস্ট আপনি একটা ব্র্যান্ড হয়ে গেলেন এইরকম। তো এখানে অবশ্যই আপনার নিজের সাথে রিলেভেন্ট নামটা দেওয়া হচ্ছে সাজেস্টেড। দেন হচ্ছে আপনার সুপার ব্র্যান্ডেবল। সো সুপার ব্র্যান্ডেবলটা কি? আমরা তো নিশ এন্ড মাইক্রো নিশ দেখলাম, এবার আমরা চাচ্ছি মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে, করা যেতে পারে না? হুম ধরেন জি হচ্ছে স্যার। আমি এই জায়গায়
ক্যাট ফুড, ডগ ফুড এগুলো তো রিভিউ করতেই আছি, মেইনলি পেট ফুড আমার পুরাটা রিভিউ করা হইতেছে। পাশাপাশি আমি কি করতেছি, আমি হচ্ছে কিচেন আইটেম রিভিউ করতেছি, তারপর হচ্ছে আমি গ্যারাজের আইটেম রিভিউ করতেছি। তো সেই ক্ষেত্রে এটা কি হবে, আমার মাল্টিপল নিশ গুলো হচ্ছে আমার এই জায়গায় নেওয়া হয়ে যেতেছে না স্যার? তাহলে স্যার এটা সুপার ব্র্যান্ডেবল। হ্যাঁ, যেহেতু আমি হচ্ছে মাল্টিপল নিশ নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে স্যার এটা হচ্ছে সুপার ব্র্যান্ডেবল। এতটুকু কি ক্লিয়ার স্যার? এখন সুপার জি স্যার। ব্র্যান্ডেবল ডোমেনটা তাহলে কিরকম হইতে পারে রিভিউ.com, idealreview.com বা allreviews.com। সো এর মানে কি, আমি যে কোনো কিছু রিভিউ করতেছি, এই ধরনের যদি হচ্ছে আমার নাম হয়, তখন এটা কি হবে, সুপার ব্র্যান্ডেবল রিভিউজ.com। এখন আমি রিভিউই করি, আমার কাজে রিভিউ করা, এই জায়গায় গিয়ে আমি যে কোনো কিছু রিভিউ করতে পারবো না? যেমন জি আনবক্স স্যার। থেরাপি চ্যানেলটা দেখছেন না ইউটিউবে? জি জি। তার নামই হচ্ছে আনবক্স থেরাপি, উনি টেক রিলেটেড বিষয় আনবক্স করে। উনি যদি অন্য কিছু আনবক্স করে, কোনো সমস্যা আছে? না। কারণ কি, ওনার আনবক্সিং কিন্তু সুপার ব্র্যান্ডেবল হয়ে গেছে না নামটা? জি। ওকে, সো আমরা হচ্ছে তাইলে স্যার কোন ডোমেইনটা নেওয়ার চেষ্টা করবো এই জায়গা থেকে? আমরা যদি ব্র্যান্ডেবল। স্পেসিফিক আমরা নিয়ে তো কোনো স্যার ব্র্যান্ডেবল নিশ নিয়ে নেয় কাজ ভালো। করি, ব্যান্ডেবল। ব্র্যান্ডেবল অথবা সুপার ব্র্যান্ডেবল। আচ্ছা, সো সুপার ব্র্যান্ডেবলে কেউ যায় না কেন? এখন যায় না বলতেছি, সুপার ব্র্যান্ডেবলে যাইতে হলে অনেক বড় প্ল্যানিং নিয়ে আগানো লাগবে। আপনি যদি মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা পেনাল্টি খাইয়ে যেতে পারে। হ্যাঁ, সো পেনাল্টি খাইলে কি হবে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না, আর ওয়েবসাইট যদি র্যাঙ্কে না করে আমার ইনকাম হবে না, এটা তো আমরা ভালো মতোই বুঝতেছি। তো সেই ক্ষেত্রে আমার কি মাল্টিপল নিশ নিয়ে কাজ করার কোনো দরকার আছে স্যার? না স্যার। নাই। So, আমরা চেষ্টা করব হচ্ছে, আমরা যখন ফার্স্টে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমরা একটা মাইক্রো নিশেই করবো। এন্ড একটা মাইক্রো নিশেই কিন্তু হচ্ছে আপনার 1000, 1600, 1500, 2000 কন্টেন্ট দেওয়া যায়। বাট স্টিল আমার মাইক্রো নিশটাই আমি হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেইনের নাম দিব। কেন নাম দিব ব্র্যান্ডেবল ডোমেইনের? কারণ হচ্ছে এই যে আমরা যে ওয়েবসাইট গুলো ইয়াতে দেখছিলাম না, ফ্লিপাতে ওয়েবসাইট পারচেজ করা যায়। হ্যাঁ। তো যারা পারচেজ করবে, সেই ব্যক্তিটা কেন ওয়েবসাইটটা পারচেজ করতেছে বলেন? ইনকাম করার জন্য। ইনকাম করার জন্য। এন্ড আপনার ওয়েবসাইট হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ধরেন ক্যাট ফুড, এন্ড ক্যাট ফুড নিয়ে হচ্ছে 30,000 কন্টেন্ট দেওয়ার পরে আর কন্টেন্ট দেওয়া গেল না, এবার কি তার ওয়েবসাইটটা থাইমে গেল না? জি। এখন ওয়েবসাইটটা থেমে গেলে ইনকামও তো এক জায়গায় থেমে যাবে। বাট আপনার নামটা যদি ব্র্যান্ডেবল হয়, তখন কি উনি ক্যাট ফুড ছাড়াও ডগ ফুড, বার্ড ফুড এই ধরনের অন্যান্য প্রোডাক্ট রিভিউ করতে পারবে? তখন কি তার ইনকাম থেমে যাবে, সাইটটা আরো বড় করা যাবে? তো যেই ব্যক্তিটা ওয়েবসাইটটা পারচেস করতে চায়, তার কিন্তু টার্গেট এইটাও থাকে স্যার, যে আমার কি করতে হবে, ওয়েবসাইটটা আরো বড় করতে হবে, কারণ বড় না করলে তো আমার ইনকাম বাড়বে না, আমার রেভিনিউ বাড়বে না, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্র্যান্ডেবল নামটা সবাই নেওয়ার চেষ্টা করবো, আর সুপার ব্র্যান্ডেবলে যাওয়ার কোনো দরকার নাই। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন এখন ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম dogfoodlover.com, এই নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করতেছি আমরা। এন্ড চেষ্টা করবেন ডোমেনের নামটা যেন হচ্ছে 2 ওয়ার্ডের ভিতরে থাকে, 2 ওয়ার্ডের ভিতরে রাখতে পারলে সবচাইতে ভালো, ঠিক আছে? জি স্যার। স্যার .com হচ্ছে $5.98 আর এটা এখানে হচ্ছে দেখাচ্ছে ডোমেইন এটা এক্সটেনশন, এগুলো ডোমেইনের এক্সটেনশন। সো দেখেন আমি হ্যাঁ, জাস্ট, হ্যাঁ বলেন। .net-এর জন্য আবার অনেক অ্যামাউন্টটা অনেক বেশি দেখাচ্ছে, হ্যাঁ, এটার কারণ কি? এইটা এক্সটেনশনের জন্য আপনার এত টাকা দেওয়া লাগবে, আর কিছুই না। অ্যান্ড এইখানে ডোমেইন এক্সটেনশনের কিং বলা হয় হচ্ছে কমকে। সো .com হচ্ছে ডোমেইন এক্সটেনশনের কিং। অ্যান্ড আপনার এই ইয়াগুলো কোন ক্ষেত্রে লাগে, ধরেন হচ্ছে আপনার পোর্টাল টাইপের হইলে আপনার নেট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আইও বা এআই টুলস এর ক্ষেত্রে হচ্ছে এআই ইউজ করে এক্সটেনশনে আইও। যখন কোনো অনলাইন টুলস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আইও ইউজ করা হয়। তারপরও হচ্ছে .org কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এইগুলো হচ্ছে মেইনলি ভ্যারি করে। যেমন .gov, সো এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইটের সময় লাগে। গভর্নমেন্ট, হ্যাঁ। তো এই জায়গায় দেখেন কিন্তু আমরা হচ্ছে ডগ ফুড লাভারই দিলাম, এন্ড এই জায়গায় এন্টার দেন। ওকে, সো ডগ ফুড লাভার এই জায়গায় দেখেন তো dogfoodlover.com কি বলতেছে, অ্যাভেলেবল আছে তাই না? জি। এন্ড এটার প্রাইস কত বলতেছে? আরে এটা তো কিনতে মন চাইতেছে আমারই। 9.18 সেন্ট। $18। আচ্ছা ধরেন $10, ঠিক আছে?
সো আমি যদি একটা ডোমেইন নেমচিপ থেকে কিনতে চাই সেই ক্ষেত্রে তারা আমার কাছে থেকে কত নিতেছে? আর 10 $10 $10 দেন চলেন এই ইয়ারলি। ডোমেনের নামটা কপি করে আমি গোড্যাডিতে দেই এন্ড এই জায়গায় এন্টার দেই। সেম ভাবে হচ্ছে হোস্টিঙ্গারে আসেন, এই জায়গা থেকে ডোমেইনসে ক্লিক করেন এন্ড ডোমেইনসে আসার পরে আপনার ডোমেইনের নাম দিয়ে এন্টার। সেম ভাবে হচ্ছে আমরা ব্লু হোস্টে আসি, এই জায়গা থেকে ডোমেইনসে আসেন এন্ড ডোমেইনসে আসার পরে এই জায়গায় ডোমেইনের নাম দিয়ে এন্টার দেন। ওকে, এইবার দেখেন মেইনলি হচ্ছে তারা আমাকে প্রাইস গুলো দেখাচ্ছে। উনি কত বলতেছে? $13 তেরো। $13। $13 ওকে, দেন এখানে কত বলতেছে? $10 $10। $10 ওকে, could be start for something big. কি প্রবলেম করতেছে? আচ্ছা চলেন এই জায়গায় আবার সার্চ করি। ওকে, এন্ড এই জায়গায় দেখেন তারা কি বলতেছে, dogfoodlover.com 1.16 ধরেন 2 ইউরো। তাহলে সবচাইতে কম দামে কে দিতেছে? গোড্যাডি দিচ্ছে। dog food গোড্যাডি দিতেছে, তাই না? এখন কথা হচ্ছে তাহলে আমি এই জায়গা থেকে স্যার ডোমেইন কিনবো কোন জায়গা থেকে, তাই না? কি মনে হয় কোন জায়গা থেকে কেনা উচিত? মানে ভাই এটা কমে এদের কেন এদের রিনুয়াল ফিসটা কত? কোয়ালিটি হ্যাঁ, কোয়ালিটি রিনিউয়াল ফিসটা, হ্যাঁ so আমার এই জায়গায় দেখেন রিনিউয়াল ফিসটা দেখা লাগবে। এই জায়গায় তারা কি বলতেছে, ফার্স্ট ইয়ারের জন্য আপনার কাছে থেকে $10 নিতেছে, তারপরে থেকে কত নিবে? $14 নিবে। ফার্স্ট ইয়ারে সে আপনার কাছে থেকে হচ্ছে 2 ইউরো নিতেছে, এরপরে থেকে দেখেন আনুমানিক 21 ইউরো নিবে। এন্ড তারপরে এইখানে আসেন, তারা হচ্ছে ফার্স্ট ইয়ারে কত নিতেছে? $10 নিচ্ছে এন্ড পরের ইয়ার থেকে $16 নেবে। And এই জায়গায় দেখেন তারা ফার্স্ট ইয়ারে বলে দিছে কত? 12 $12 এন্ড 13 আচ্ছা, এন্ড এই জায়গায় এটা একটু কাইটা দেই, রিমুভ ফ্রম কার্ট। ওকে, সো এই জায়গায় দেখেন ফার্স্ট ইয়ারে তারা কত 12 বলতেছেন, প্রতি বছরে পরবর্তীতে কত নেবে তারা এখনো বলতেছে না। তো সেই ক্ষেত্রে যেহেতু আগেই বলতেছে না, তোরা বাদ। কারণ কি, পরে যদি বেশি টাকা চাস তখন আমার কি হবে, তাই না? জি ভাইয়া। তো ওরে বাদ করে দেন, ঠিক আছে? এন্ড এইবার আমরা তাহলে কোন জায়গা থেকে নিতে পারি বলেন? হচ্ছে অ্যানুয়াল চার্জ যেখানে কম হবে। অ্যানুয়াল Namecheap চার্জটা better। যেই জায়গায় কম, সো নেমচিপটা কিন্তু বেটার এন্ড নেমচিপের সাপোর্টও ভালো। মেইনলি আমার যে কয়টা ওয়েবসাইট আছে নেমচিপে হোস্ট করা, আমি তাদের থেকে ভালো সাপোর্ট পাই, দ্যাটস ওয়াই বলা। এন্ড এই জায়গায় দেখেন আপনার একটা প্রোমো কোড তারা দিয়েছে। এই যে এই প্রোমো কোডটা যদি আপনি কপি করে অর্ডার করার সময় ইউজ করেন, তখন দেখেন এই ডোমেনের দাম কত হবে? $6 হয়ে যাবে। এখন যেটা $9 আছে আপনি এটা হচ্ছে $6 মধ্যে পেয়ে যাবেন। সো এই গেল হ্যাঁ, ডোমেইন। এন্ড এই জায়গায় কথা হচ্ছে আমরা কি করছি, ডোমেইনের নাম এই জায়গায় এসে সার্চ করছিলাম না? জি ভাইয়া। কিন্তু ভাইয়া আমরা হচ্ছে এই জায়গায় সার্চ আর করবো না। কেন করব না? কারণ হচ্ছে নেমচিপ, গোড্যাডি এইসব যে ওয়েবসাইট গুলো আছে এগুলো তো প্রিমিয়াম অ্যাকাউন্ট পারচেজ করা যায়। তো আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনটা ইউজ করেন, তখন কে কোন ডোমেনের নাম দিয়ে সার্চ করতেছে এগুলো হচ্ছে যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজার তারা দেখতে পারে ওরা কিনে নিবে। এন্ড তারা কিনে নেয়। এখন আপনি যদি একটা ডোমেইন কিনে রাখেন সেই ক্ষেত্রে দেখবেন যে এই ডোমেইনটা তখন আপনি আর পারচেস করতে পারতেছেন না, যেহেতু অলরেডি একজন কিনে রাখছে। এন্ড আপনার যদি তখন এই ডোমেইনটা কিনতে হয়, এখন যেটা $9 বলতেছে ধৈর্যই রাখেন এইটা হচ্ছে সে $1000 নিচে ছাড়বে না, $5000 নিচে তো ছাড়েই না। কিন্তু যদি এমন হয় যে জাস্ট ডোমেইন, নতুন ডোমেইন, সেই ক্ষেত্রে $1000 নিচে আপনার ছাড়বে না ডোমেইনটা। তো আমরা এই জায়গায় সার্চ করলে যেহেতু এই প্রবলেমটা হইতে পারে, তাহলে আমরা কই যেতে পারি, তাই না? এই জায়গায় এসে লেখেন instantdomainsearch.com। আচ্ছা, ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ, এন্ড এই জায়গা থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এখানে আসেন। এন্ড এই জায়গায় হচ্ছে আপনার ডোমেইনের নাম দেন। আচ্ছা আমরা তো ইয়ে দিয়ে রাখছি কোড, সরি। ওকে, তো এই জায়গায় আসার পরে ডোমেইনের নাম দেন and তারা এটা কি গ্রিন দেখাচ্ছে না, মানে আপনার এই ডোমেইনটা অ্যাভেলেবল আছে এন্ড আপনি কি করতে পারবেন, এটা পারচেজ করতে পারবেন। তারা দেখেন পাশাপাশি হচ্ছে আরো কিছু সাজেশন দিতেছে। সো আমাদের হচ্ছে গিয়ে কি যে ওয়েবসাইটের নাম নিয়ে প্রবলেম হইতে পারে। সো আমার মাথায় যেই ধরনের নামগুলো আসে আমি যদি ওই নামগুলো লিখে এই জায়গায় সার্চ করি এন্ড তারা দেখেন এই জায়গায় আমাকে আরো সাজেশন দিবে। লোড মোরে দেন, তারা হচ্ছে আরো সাজেশন দিতেছে। এন্ড এই জায়গায় দেখেন কত ধরনের হোস্টিং ইয়া আছে, মেইনলি ডোমেইন এক্সটেনশন আছে, সেগুলো তারা দেখাচ্ছে। আর এক্সটেনশন আমরা যখন নিব .com-টাই নিব, ঠিক আছে? এটা কোনো রুলস নাই, এটার একটাই রুলস, .com নেবেন। সো এই জায়গায় এসে সার্চ করবেন সবাই। এতটুকু ক্লিয়ার স্যার? জি। ওকে,
দেন এই জায়গা থেকে আমার ডোমেইন তো পারচেস করা হইলো, আমি অ্যাড টু কার্টে দিই। ওকে, এন্ড এই জায়গায় ডোমেইন অ্যাড টু কার্টে দেওয়ার পরে আমার আর অ্যাডিশনাল কি কি লাগতে পারে, আমার হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা লাগবে। ওই যে এইচটিটিপিএস এর জন্য এই সার্টিফিকেটটা ইউজ করে মেনলি এসএসএল লাগবে। তো আমরা এই জায়গা থেকে অ্যাড টু কার্ট করে নিতে পারি, বাট নিব না কেন? কারণ নেমচিপ যেটা করে প্রথম বছর ফ্রি এসএসএল সার্টিফিকেট দিয়েই দেয়। যেহেতু আমাকে ফ্রি এসএসএল প্রথম বছর দিয়ে দিতেছে, আমার তো আর দরকার নাই, আছে? না, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জায়গা থেকে এসএসএল নিতেছি না। দেন হোস্টিং দেখেন এই জায়গা থেকে ওয়েব হোস্টিং বলতেছে, বাট আমরা এই জায়গা থেকে ওয়েব হোস্টিং এগুলো কিছুই নিব না। আমরা হোস্টিং এ চলে আসেন, দেন এই জায়গা থেকে আমরা শেয়ার্ড হোস্টিং নিব। কারণ আমাদের বিগিনিং এ কিন্তু অনেক বেশি স্টোরেজের দরকার নাই, আমরা শেয়ার্ড হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট খুব ভালোভাবে চালাইতে পারবো। তো এই জায়গায় শেয়ার্ড হোস্টিং এ আসেন, তাদের হচ্ছে 3টা প্যাকেজ আছে দেখেন। সো এখানে হচ্ছে স্টেলার, স্টেলার প্লাস, আর হচ্ছে স্টেলার বিজনেস। সো স্টেলার মেইনলি স্টেলার যেটা আছে এটা আমাদের জন্য এনাফ, বিজনেস বা প্লাসের দরকারই নেই। যদি দরকার হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইখানে থেকে যখন আসব, আচ্ছা হোস্টিং এ আসেন, দেন হচ্ছে আমরা ডেডিকেটেড সার্ভারই নিয়ে নিতে পারি যদি দরকার হয়। সো আপনার নিজস্ব একটা সার্ভার থাকবে তখন। সো অতটা দরকার হয় না ব্লগিং এর জন্য কোনো সময় ডেডিকেটেড সার্ভার। মেনলি কাদের জন্য লাগে? ধরেন আপনার ওয়েবসাইটে আপনি ভিডিও দিতেছেন স্যার। সো এখন আপনি যদি ওয়েবসাইটে ভিডিও দেন, ওয়েবসাইটটা কি ভারী হবে? ভিডিও ওয়েবসাইটে দিলে যখন তো ভারী হবে। ভিডিও দিব ভারী হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমার নিজস্ব একটা ডেডিকেটেড সার্ভারই লাগবে। এছাড়া ব্লগিং এর জন্য কোনো দরকার নাই স্যার, আমরা নিব না। আমরা স্টেলার দিয়ে মোর দেন এনাফ, আমি নিজেই তো চালাইতেছি, বিশ্বাস করে নেন স্যার। কোনো দরকার নাই আপনার আর কিছু করার, স্টেলার এনাফ। ঠিক আছে? এন্ড এই জায়গা থেকে দেখেন তারা কি বলতেছে, ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে আপনার প্রতি মাসে $2 করে নিচ্ছে। সো আপনার হচ্ছে কত পে করা লাগবে এখানে? $22.88 বা $23। আর এর পরের বছর থেকে রিনিউ যখন করবেন তখন কত নিবে? $44.88 বা হচ্ছে আপনার $45 করে নিবে। And এই জায়গায় তারা কি কি দিচ্ছে দেখেন, ডোমেইন নেম মানে হচ্ছে আপনার ডোমেইন অ্যাড করতে পারতেছেন এই জায়গায়। তারপরে হচ্ছে আপনার এখানে 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। সো আপনার এই হোস্টিং এ চাইলে আপনি আরো 3টা ডোমেইন অ্যাড করে 3টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন একটা হোস্টিং এর ভিতরে। তারপরে হচ্ছে তারা এখানে আপনাকে কি দিবে দেখেন, 20 GB একটা এসএসডি স্টোরেজ দিতেছে। তারপরে এই জায়গায় মেইল বক্স দিচ্ছে 30টা। এই যে আমরা ওয়েবমেল দেখছি না স্যার, সবাই ওয়েবমেল চিনি। জি। সো আমরা জি হচ্ছে স্যার। এই জায়গা থেকে ওয়েবমেল পাবো 30টা। দেন হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। ওয়েবসাইট বিল্ডার কি? এই যে ওয়ার্ডপ্রেস আমরা ইউজ করতেছি বা লারাভেল, তারপর হচ্ছে শপিফাই, জুমলা, এই যে সিএমএস গুলো আছে এগুলো দিয়েই তো মেইনলি আপনার ওয়েবসাইট বিল্ড করতে হয়। কোডিং করেন না যাই করেন, ওয়েবসাইট বিল্ডারটা মেইনলি লাগতেছে। সো এই ওয়েবসাইট বিল্ডারটা হচ্ছে তারা আমাদের অ্যাড করতে দিবে, এটা স্বাভাবিক। এন্ড পরের প্যাকেজে দেখেন এইখানে আনলিমিটেড দিচ্ছে সবকিছু। এন্ড এই জায়গায় দেখেন তারা এখানেও আনলিমিটেড দিচ্ছে, অটো ব্যাকআপ দিতেছে, আর হচ্ছে ক্লাউড স্টোরেজ দিচ্ছে। সো ক্লাউডে যখন আপনার স্টোর হয় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা একটু ফাস্ট বেশি হয়। এন্ড এই জায়গায় পেমেন্টটাও তারা ওই রকম নিচ্ছে। এই যে দেখেন প্রতি বছরে হচ্ছে আপনার কাছ থেকে $109 করে তারা নিয়ে নিবে। সো আমাদের দরকার নাই, আমরা মেইল হচ্ছে বক্সটা কি? মেইল বক্সটা হচ্ছে এই যে ওয়েব মেলের কথা বললাম না। সো আপনারা এরকম 30টা পর্যন্ত ওয়েব মেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, স্যার সো এই ওয়েবমেল জায়গা স্যার থেকে স্যার আমরা ধরেন, জি ওয়েবমেল বলতে কি স্যার এরকম যেমন আমার আমরা তো এখানে জব করি, যেমন আমি এর আগে র্যাপিড ব্যাংকে যারা ছিলাম, তো ওখানে লেখা ছিল যেমন miraz@rb.com। হ্যাঁ। সো এভাবে আপনার যে ওয়েবসাইটটা আছে না, আপনার যে ডোমেইনটা আছে, ওই ডোমেইনের নামে হচ্ছে যে মেলটা, এটাকে মেইনলি ওয়েব মেল বলা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই জায়গা থেকে হচ্ছে দেখেন অলরেডি ইন কার্ট আছে। সো এই যে দেখেন আমার আর ইয়ে করার দরকার নাই, একটু কার্টে দেই। এন্ড আমার কার্টে আসি, এই জায়গা থেকে এই যে দেখেন আমার টোটাল কত হইছে এই জায়গা হচ্ছে শো করতেছে। দেন আমরা যদি আবারও নেমচিপের হোমে চলে আসি এন্ড এই জায়গায় ডোমেনের নামটা দিতেছি আবারও। এন্ড এই জায়গায় ডোমেনের নাম দেওয়ার পরে তারা প্রোমো কোড একটা যেটা দিছে আমাদের, আমরা এই প্রোমো কোডটাও অ্যাপ্লাই করে দেই। সেই ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট পাবো। হ্যাঁ, সো অ্যাপ্লাই প্রোমো কোড দেন। এন্ড এই জায়গায় অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই নিবে না।
কেন নিবে না? কারণ হচ্ছে দেখেন তারা বলতেছে আপনার এই জায়গায় একটা লগ ইন করা লাগবে। So, আপনি যদি লগ ইন না করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা পাবেন না। ওকে, সো এইখানে থেকে আমরা জাস্ট কনফার্ম অর্ডারে যদি দেই, এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থাকলে জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করেন অ্যান্ড বিলিং ইনফরমেশনটা আপনারা হচ্ছে এই জায়গায় দিয়ে দেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েবসাইটটা পারচেজ করে নিতে পারবেন। দেন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড এগুলো দিয়ে নতুন একটা অ্যাকাউন্টও আপনি ক্রিয়েট করে দিতে পারবেন যদি আপনার নেমচিপে অ্যাকাউন্ট না থাকে। এতটুকু ক্লিয়ার? জি জি। ওকে, সো এই জায়গায় আমার নেমচিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে আমার ওয়েবসাইটটা পারচেজ করতেছি। অ্যান্ড ওয়েবসাইটটা যদি আপনি পারচেজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটা মেইল দিয়ে দিবেন নেমচিপ থেকে, যেইখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে বা সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে, যেই জায়গা থেকে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে মেইনলি ম্যানেজ করতে পারবো। সো সি প্যানেল কেমন দেখায় আমরা যদি একটু দেখি। ওকে, সো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এন্ড এই ওয়েবসাইটে যদি সি প্যানেলে আমাদের যাইতে হয় সেই ক্ষেত্রে জাস্ট আপনার ওয়েবসাইটের নামটা লিখেন এন্ড লিখার পরে স্ল্যাশ দিয়ে লেখেন সি প্যানেল। ওকে, আমার ডোমাইনের নাম লেখার পরে সি প্যানেলে যদি আমরা হচ্ছে চলে আসি, এই যে দেখেন আমাদের সি প্যানেল দেখাচ্ছে এন্ড এখানে লগ ইন করতে বলতেছে। লগ ইন করলে আমরা এই যে এই ইন্টারফেসটা পাবো। এতটুকু ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, জি সো এই জায়গা থেকে আপনারা যখনই হচ্ছে হবেন মেইনলি লগ ইনটা করতেছেন, এন্ড লগ ইন করার পর সর্বপ্রথম কাজ একেবারে নিচে স্ক্রল ডাউন করবেন। হ্যাঁ, নিচে স্ক্রল ডাউন করছেন, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই জায়গায় আসেন এন্ড এই জায়গায় আসার পরে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। ওল্ড পাসওয়ার্ড দেন, নিউ পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। কেন? কারণ হচ্ছে এই যে আপনারা যে নেমচিপে লগ ইন করলেন এন্ড এইটা নেমচিপ থেকে আপনাকে সি প্যানেলের অ্যাক্সেসটা দিছে না, তারা হচ্ছে কি করবে আপনাকে মেইলে এই অ্যাক্সেসটা দিবে। তো তারা যে আপনাকে অলরেডি মেইলে এই ইউজার এন্ড পাসওয়ার্ডটা দিছে, এখন নেমচিপের কাছে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আছেই, তারা চাইলেই আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে, বাট তাদেরও কিছু পলিসি আছে, তারা ওয়েবসাইট অ্যাক্সেস করে না। বাট অন্য কেউ যদি আপনার এই মেইল থেকে পাসওয়ার্ডটা পাওয়া যায় অথবা আপনার মেইল হ্যাক হয়েছে, আপনার ওয়েবসাইটটা পেয়ে গেল এন্ড এই ওয়েবসাইট দিয়ে আপনার মান্থলি হচ্ছে $3-4 হাজার আর্ন হইতেছে, তখন কি ওয়েবসাইটটা নিয়ে গেলে প্রবলেম হবে? অবশ্যই জি ভাই। স্যার। অবশ্যই হবে, স্যার তাই না? অবশ্যই। সো এই জায়গা থেকে যখনই সি প্যানেলটা পাবেন সর্বপ্রথম কাজ হচ্ছে একেবারে নিচে এসে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? দেন আমরা হচ্ছে এই জায়গায় সি প্যানেলে বেশি কাজ করব না স্যার। সি প্যানেলে আমরা বেশি কাজ কেন করব না, এর কারণ হচ্ছে এই জায়গায় মেইনলি আপনার ওয়েবসাইটের সব কোডিং থাকে, সবকিছু থাকে। সো কোডগুলো সব কোন জায়গায় থাকে? এই ফাইল ম্যানেজার, যেটার ভিতরে আমি আপনাদের ঢুকতে এখন সাজেস্টই করব না। কারণ আপনারা যদি এই জায়গায় কিছু চেঞ্জেস আনতে যে ওয়েবসাইটের 12টা বাজায় দেন ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটে, তাহলে আপনার কয়টা বাজবে? 14টা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় বেশি কিছু করার চেষ্টাও করবো না। এন্ড এই জায়গায় একটা বিষয়, এই যে ব্যাকআপে যদি আসেন দেখেন, ধরেন আমার ওয়েবসাইটটা আমি কি করতে পারতেছি, এই জায়গায় ফুল ওয়েবসাইটটাকে ডাউনলোড করে রাখতে পারতেছি। সো ওয়েবসাইটের যত কিছু আছে সব আপনি ডাউনলোড করে ব্যাকআপ রেখে দিতে পারবেন এই জায়গায় ব্যাকআপে আসলে। এন্ড এই জায়গায় দেখেন রিস্টোরের একটা অপশন আছে, এই জায়গায় আপনি চাইলে হচ্ছে পুরো ওয়েবসাইটটা আবার রিস্টোরও করে দিতে পারবেন, ঠিক আছে? সো ব্যাকআপ এন্ড রিস্টোর এটা অত বেশি একটা দরকার নাই। আমাদের যেটা দরকার, এই যে ওয়েবসাইট তো আমি পাইলাম এন্ড ওয়েবসাইটের ভিতরে কি আমার এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দরকার না? সো আমরা চলেন একটা সাবডোমেইন ক্রিয়েট করি। হ্যাঁ, সো আমরা হচ্ছে একটা সাবডোমেইন যদি ক্রিয়েট করতে হয় নেমচিপের এই জায়গা থেকে নিচে চলে আসেন এন্ড এই জায়গায় ডোমেইনস কথাটা পাবেন, এই যে দেখেন ডোমেইনস। সো এই ডোমেইনসে ক্লিক করেন। ওকে, এন্ড এই জায়গায় ডোমেইন কথাটায় ক্লিক করার পর আমি কি করতে যাচ্ছি, নতুন একটা ডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করেন এন্ড এই জায়গা থেকে এটা কি সাবডোমেইন হবে না? এটা সাবডোমেন। ইএসডিএম 2318, আচ্ছা ইএসডিএম 2318, তারপর হচ্ছে ডট CITTMT.com। ওকে, সো এই জায়গায় আপনার পুরো ওয়েবসাইটের নামটা দেন এন্ড এই জায়গা থেকে হচ্ছে সাবমিটে দিলে দেখবেন যে আপনার সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে।
ওকে, সো এইবার দেখেন আমার সাবডোমেইন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এন্ড এইবার হচ্ছে সাবডোমেইন ক্রিয়েট করার পর আমার ওয়েবসাইটটা কিরকম চলেন একটু দেখি। ESDM 2318 এটা ক্রিয়েট করলাম না মাত্র। জি জি রিলোড। ওকে, সাইটে কিছুই এখনো শো করতেছে না, নতুন ওয়েবসাইট ক্রিয়েট করছি, স্বাভাবিক কিছু শো করবে না। দেন এইবার এই ওয়েবসাইটে আমার তাহলে কি করতে হবে? এখন ওয়েবসাইটে আমার ওয়ার্ডপ্রেস অ্যাড করা লাগবে না। সো ওয়ার্ডপ্রেস যদি আমার অ্যাড করতে হয় এই জায়গা থেকে হচ্ছে এই যে দেখেন সফটওয়্যারকুলাস অ্যাপ ইনস্টলার আছে, এই জায়গায় ক্লিক করেন। এন্ড এই জায়গায় ক্লিক করার পরে হচ্ছে আপনারা এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের এখানে ইনস্টল কথাটা আছে, এই জায়গায় ক্লিক করেন। তো আপনারা যখন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন মেইনলি এই জায়গা থেকে ইনস্টল দিয়ে দিলেই হবে। এন্ড ওই যে আমরা এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস সেটআপের কথাটা বলছিলাম, মনে আছে না স্যার? তো এইটা আমরা কোথা থেকে সেট করতেছি, এই যে দেখেন এইচটিটিপি আছে, হ্যাঁ আবার Yes, হচ্ছে sir. এইচটিটিপি www ডট আছে, এন্ড এইচটিটিপিএস ও আছে, এইচটিটিপিএস www ডট ও আছে। সো আপনি কোন ভার্সনে মেইনলি আপনার ওয়েবসাইটটাকে রাখতে চাচ্ছেন? আমি চাচ্ছি এইচটিটিপিএস ভার্সনে রাখতে, www দিব না, কারণ এখন কেউ কি www লেখে? না কেউ স্যার লেখে না, বেশিরভাগই লেখে আমিও না স্যার দিব না। এখানে। স্যার আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে এসআর হচ্ছে এসটিটিপি, এই দুটোর মধ্যে হয়তো মেইন ডিফারেন্স। সিকিউরড আর নট সিকিউরড। ও আচ্ছা জি ওকে, সো এইবার এই জায়গা থেকে ক্লিক করে আমার খুঁজতে হবে হচ্ছে আমার ডোমেইনটা। সো আমার সাবডোমেইন যেটা ক্রিয়েট করছি আমি ওই সাবডোমেইন এখন অ্যাড করতে চাচ্ছি। দেখি কই আছে, ESDM 2318, এই যে এটা না? ইউএস ওকে, দেন এই জায়গায় আসেন। আচ্ছা, SSL সার্টিফিকেট হচ্ছে তারা পায় নাই বলতেছে। So আমরা যদি ওয়েবসাইটটা এখন ইনস্টল করিও দেখবেন যে SSL সার্টিফিকেট শো করবে না। আমরা একটু এখানে পাসওয়ার্ড দিয়ে নিই একটা। দেন হচ্ছে আমার ইউজার নেম। ওকে, দেন আমরা এই জায়গা থেকে যা কিছু আছে সেম রেখে এখানে জাস্ট ইনস্টল দিয়ে দিব। আচ্ছা, কি বলতেছে? could not write the configuration file, download line when access could not write। আচ্ছা, এগুলো অ্যাড করতে পারতেছে না। মেইনলি আমাদের এখানে অনেকগুলো সাবডোমেইন দেখছি না সবাই, এই যে এতগুলো সাবডোমেইন দেখলাম, এই সাবডোমেইন এতগুলো ক্রিয়েট করার কারণে মেইনলি হচ্ছে এখন নতুন করে আর এই জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারতেছে না, কারণ এতগুলো সাবডোমেইন যে আছে সবগুলোতে ওয়ার্ডপ্রেস একটা একটা করে ইনস্টল করা আছে। জি ভাই এন্ড এতগুলোতে যদি একবার একবার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে ইনস্টল না নেওয়া স্বাভাবিক। আমরা আরেকবার দিই, দিয়ে দেখি হয় কিনা। না হওয়াটাই স্বাভাবিক, হইতেই পারে। এই যে দেখেন নিতেছে না। আহ হ্যাঁ ভাই দেখি একটা একটু, সাবডোমেইন ডিলিট করে দিন। সাবডোমেইন ডিলিট করলে এখন কার ক্লাসে কে কোন সাবডোমেইন দিয়ে ক্লাস নিচ্ছে না জেনে ডিলিট করলে পরে আরেকটা ক্লাসে সমস্যা হবে না? আচ্ছা আচ্ছা। সেটাও তো দেখা লাগবে। এই যে দেখেন সাবডোমেইনসে যদি আসি, দেখেন এতগুলো সাবডোমেইন আছে। সো প্রত্যেকটা সাবডোমেইনের কারণে হয়তো বা এই প্রবলেম গুলো করতেছে। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসটা মেইনলি আপনার ওই জায়গায় ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলে তারপরে ওয়ার্ডপ্রেসটা চলে আসবে। দেন ধরেন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, আমার এই সাইটটাতে যদি আমি চলে আসি, সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দেখেন সাইটের অবস্থা এরকম হবে। এন্ড সাইটের ওয়ার্ডপ্রেসে আমরা এখন ইনস্টল লগ ইন করবো। ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করবো? স্ল্যাশ wp admin। লগ ইন হয়েছে? না স্যার আপনি ওয়ার্ডপ্রেস না দিয়ে অন্য একটা সিএমএস দিয়ে ট্রাই করেন, জোমলা কিংবা অন্য কিছু। ওটা আপনাদের মডিউলে আছে? আহ, না এখন তো হচ্ছে না তাই বলছি। না, অন্য একটা আর সিএমএস হইলে তো মডিউল আপনারা কাজ বুঝবেন না, তাহলে তো অন্য সিএমএস এর উপরে আবার ক্লাস করা লাগবে। ইউআরএল কি দিছি লগ ইনের? দেখেন তো, আপনার আমার ইউজার নাম দিছি। তো আমরা যেটা করছিলাম লগ ইনের ইউআরএলটা মেইনলি চেঞ্জ করে রাখছিলাম। হ্যাঁ, তো এই যে আমার ওয়েবসাইটে আমি এখন আসছি, এন্ড আমার ওয়েবসাইটে আসার পরে এইটা আমার ওয়েবসাইটটা ইনস্টল হয়েছে। এন্ড ওয়েবসাইটে যদি আসেন দেখেন ভিজিট সাইটে আসার পর এই হচ্ছে ওয়েবসাইটের অবস্থা। ওয়েবসাইটের অবস্থা কি খুব ভালো?
জাস্ট না, ল্যান্ডিং পেজে আছে, তাও করতে হবে। জাস্ট হচ্ছে আমার হোম পেজ আছে, এই যে কিছু পেজ ক্রিয়েট করা আছে, বাট কোনো ডিজাইন বা কিছু আছে এখানে না। জি, নাই। এখন এটা কি হুম। ভালো ইমপ্রেশন হবে যদি গুগল আমাদেরকে ইন্ডেক্স করে? না, জি না। না ভাই। না, হবে না। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, এখানে ওয়েবসাইট পাইছেন, এন্ড পাওয়ার পরে হচ্ছে চলে আসবেন সেটিংসে, সেটিংস থেকে চলে যাবেন রিডিং এ। সেটিংস থেকে রিডিং এ আসার পরে এই জায়গায় দেখেন ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা একটা ক্লিক করেন, দেন হচ্ছে সেভ চেঞ্জেস এ দিয়ে দিবেন। এইটা যখন আপনি ক্লিক করছেন, আপনি বলে দিতেছেন যে আপনার ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিন ক্রল না করে। তো আপনি যদি বলে দেন ক্রল না করতে, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন আর আপনার ওয়েবসাইটটাকে ক্রল করবে না। এতটুকু ক্লিয়ার স্যার? জি স্যার। কিছু জি নাই তো, স্যার, এই তার জন্য মানে রোবট আপনার ডট টিএক্সটিটা সেট আপ করুন। রোবট ডট টিএক্সটি থেকে ব্লক হয়ে যায়, সো এটা আমরা হচ্ছে এখানে থেকে করে দিলেই। তো আমরা যখন এই জায়গা থেকে ডিসকারেজ করে দিচ্ছি, এর মানে কি সার্চ ইঞ্জিন আর আমার ওয়েবসাইটটাকে ক্রল করবে না, ইন্ডেক্স করবে না। তো ফার্স্টে আপনারা এটা এই তো কাজটা করবেন। জি, বলেন। আপাতত করে দিচ্ছি, যে কাজ ওয়েবসাইটে কাজ করার জন্য, তারপর তো অন করে দিতে হবে। তারপর তো অন করবেন, আপনার ওয়েবসাইটকে আপনি ইন্ডেক্স করাবেন না? জি তো আমরা যেহেতু ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাবো, সেক্ষেত্রে অবশ্যই আমার কি করা লাগবে? এগুলো করাই লাগবে। ওকে। জি দেন আমার ওয়েবসাইটে এই জায়গায় ফার্স্টে ডিসকারেজ করা শেষ হইলো, দেন হচ্ছে আমরা একটু চলে আসি ইউজার্স এ। হ্যাঁ, এন্ড ইউজার্স এ আসার পরে দেখেন এই ওয়েবসাইটে কয়জনের কাছে অ্যাক্সেস আছে। কার কাছে আছে? শুধু এই একজনের কাছে আছে। এন্ড আপনার ওয়েবসাইট অথবা হচ্ছে ক্লায়েন্ট আপনার অ্যাক্সেস দিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই জায়গা থেকে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, বা আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, ইউজার অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে আসবেন। অ্যাড নিতে আসার পরে যে হচ্ছে যাকে অ্যাক্সেস দিচ্ছেন তাকে একটা ইউজার নেম দেওয়া লাগবে। ইউজার নেম দিয়েই তো আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করি, তাই না? সো এইখানে আমরা কি করব, একটা ইউজার নেম দিব। দেন এই জায়গায় আসেন ইমেইল। সো যাকে হচ্ছে আপনি অ্যাক্সেসটা দিচ্ছেন তার ইমেইলটা লাগবে, তার ইমেইলটা এই জায়গায় দিবেন। দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে তার ওয়েবসাইট, অপশনাল না দিলেও সমস্যা নাই। দেন হচ্ছে জেনারেট পাসওয়ার্ড, এই যে দেখেন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, অথবা আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড তাকে দিয়ে দেন, এন্ড যাকে অ্যাক্সেসটা দিচ্ছেন সে এই জায়গায় পাসওয়ার্ডটা নিয়ে লগ ইন করতে পারবে ওয়েবসাইটে। এন্ড এই জায়গায় দেখেন রোল। সো রুলসে যদি আমরা একটু আসি, এই জায়গায় কিছু রুল আছে। যেমন ফার্স্টে হচ্ছে সাবস্ক্রাইবার। সো আপনি যদি কাউকে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস দেন, কিছু রোল দিয়ে দিতে পারবেন। এখন সাবস্ক্রাইবার রোলটা যাকে দিবেন সে কিছুই করতে পারবে না। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যা কিছু আছে সে হচ্ছে সব কিছু দেখবে, সে সব কিছুই দেখবে, বাট কোনো কিছুতে অ্যাক্সেস করতে পারবে না। দেন কন্ট্রিবিউটার। সো কন্ট্রিবিউটার যা করতে পারবে সে হচ্ছে কিছু কমেন্টের রিপ্লাই টিপ্লাই করতে পারবে, কমেন্ট এগুলো অ্যাক্সেস করতে পারবে, আর কিছু না। দেন অথর। অথর যদি দেন, অথর কি? রাইটার না? রাইট আর কি। সো তার কাজ কি হইতে পারে? বিভিন্ন কন্টেন্ট কন্টেন্ট লিখবে রাইটিং। স্যার, অথবা মডিফাই কন্টেন্ট করবে। লেখা। সো উনি শুধু হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লেখার অ্যাক্সেসটুকু পাবে, তাছাড়া আর কিছু না। দেন হচ্ছে এডিটর। সো এডিটর অ্যাক্সেসটা যদি কাউকে আপনি দেন, সে আপনার ওয়েবসাইটের সব কিছুর অ্যাক্সেস পাবে, শুধু হচ্ছে যে অ্যাডমিন আছে তাকে রিমুভ করতে পারবে না। এছাড়া অনেক কিছুরই অ্যাক্সেস পাবে। যেমন আমরা যদি একটু এখানে অ্যাপিয়ারেন্সে আসি, এখানে থিম ফাইল এডিটর অপশনটা পাইছেন না? হুম, আপনাকে যদি হচ্ছে এডিটর ছাড়া আর অ্যাডমিন ছাড়া অন্য কোনো অ্যাক্সেস দেওয়া হয়, সেক্ষেত্রে এই জায়গায় থিম ফাইল এডিটরের এই অপশনটা পাবেন না, প্লাগইন দেখতে পারবেন না। সো আপনি যদি কারো ওয়েবসাইটে অ্যাক্সেস পান আর তার প্লাগইন এগুলো না দেখতে পারেন, এর মানে কি সমস্যা কই? আপনাকে সে হচ্ছে এডিটর অ্যাক্সেসটা পাস দেয় করতে নাই। হবে। তখন আপনার বলতে হবে যে তুমি আমার অ্যাক্সেস ঠিকই দিছো, বাট এডিটর দাও নাই, রোলটা এডিটর করে দাও। ঠিক আছে? এন্ড এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর। সো উনি সবই করতে পারবে, ওয়েবসাইটের ওনার মেইনলি। দেন আপনি জাস্ট এইখানে অ্যাড নিউ ইউজারে ক্লিক করেন, যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার কাছে মেল চলে যাবে, এই যে যে জায়গায় আমরা স্যার মেলটা দিছি এখানে এই একটা মেইলে কোশ্চেন। মেল চলে যাবে। হ্যাঁ, বলেন। স্যার কাউকে তো সেকেন্ড মানে একটা ওয়েবসাইটের মধ্যে তো আমরা ইচ্ছা করলে দুজন অ্যাডমিনিস্ট্রেটর থাকা যাবে না। যাবে। তাহলে তো এটা একটা রিস্ক হয়ে গেল না? ধরুন আমি আপনার বিলিভ করলাম আমার এখানে $5,000 আমার আর্ন হচ্ছে, আপনি এটা দেখে করলেন কি আমার এই কিক দিয়ে বের করে দিলেন, তখন হ্যাঁ, থেকে কি আমি উদ্ধার করতে পারবো? এবার আপনি বলেন আপনার মনে হয় দেওয়া উচিত।
তাহলে ওই যে এডিটর আর হচ্ছে আপনার এর মধ্যে মানে অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কি? ডিফারেন্স আছে, ওই যে অ্যাডমিনে বাইর করতে পারবেন না। আচ্ছা, শুধু মানে তাহলে সব অ্যাক্সেস থাকবে, জাস্ট হচ্ছে আমি রাজা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। সো এবার ডিপেন্ড করবে আপনি কাকে কোন অ্যাক্সেস দিতে যাচ্ছেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন আমাদের আজকের এই যে অনসাইট অপটিমাইজেশনের পার্ট, মেইনলি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, দেন হচ্ছে ইন্ডেক্স ডিসকারেজ করছি, এবার হচ্ছে থিম ইনস্টলেশনের পার্ট। তো আমার কি করতে হবে? থিম ইনস্টল করতে হবে। থিম কোথা থেকে ইনস্টল করি স্যার? টুলস থেকে, প্লাগইনে ভাইয়া, প্লাগইনে। অ্যাপারেন্স থেকে। আচ্ছা চলো, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে। আচ্ছা ঠিক আছে, অ্যাপিয়ারেন্সে গেলাম। অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম, তাই তো? এন্ড এই জায়গায় অলরেডি দেখেন আমার একটা থিম দেওয়া আছে অ্যাস্ট্রা। আমরা অ্যাড নিউতে আসলে আরো থিম পাবো। তো আমরা কিছু থিম দেখি। এই যে অ্যাস্ট্রা আছে না, এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ একটা থিম। সো আপনারা যখন থিম নেবেন এরকম মোবাইল রেসপন্সিভ থিম নেওয়ার চেষ্টা করেন। সো অ্যাস্ট্রা মোবাইল রেসপন্সিভ ফার্স্ট থিম, মোটামুটি ফ্রি হিসাবে ভালো। দেন হচ্ছে আপনারা এই যে কেডেন্স, এই থিমটা ইউজ করতে পারেন। আমার একটা সাইটে আমি ইউজ করি থিমটা, ভালোই লাগছে আমার কাছে পার্সোনালি, খারাপ না। তারপরে হচ্ছে ওশান ডাব্লিউপি, এন্ড ওশান ডাব্লিউপি থিমটা মোটামুটি ভালো। আমি ইউজ করি না, আমি মেনলি অ্যাস্ট্রা আর হচ্ছে কেডেন্স, এই দুইটা থিমই বেশিরভাগ ইউজ করছি নিজের সাইটে। দেন হচ্ছে জেনারেট প্রেস, বাংলাদেশের জাতীয় থিম। ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসে যারা এই কাজ করে তাদের জন্য জাতীয় থিম হচ্ছে জেনারেট প্রেস। দেন হচ্ছে আমরা এখানে ব্লকসি, এই থিমটা নিতে পারেন। এখানে যে থিমগুলো আমি দেখাচ্ছি সবগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি থিম। হ্যাঁ, তো এই থিমগুলো যদি ইউজ করেন আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি থাকবে। স্যার এই দেন ক্ষেত্রে কি পিসির জন্য সেটআপটা কি মানে ইউজার ফ্রেন্ডলি হবে না? কি বেশি ইউজার সবকিছুর ফ্রেন্ডলি? জন্য, সবকিছুর জন্য ইউজার ফ্রেন্ডলি, কোনো প্রবলেম নাই এই থিমগুলো ইউজ করলে। এন্ড ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমাম থিমই মোবাইল ফ্রেন্ডলি এখন। ওকে, দেন হচ্ছে আমরা যদি দেখি এখানে জাকরা আছে কিনা। এই যে দেখেন জাকরা আছে, জাকরা থিমটাও ভালো, এটাও আপনারা ইউজ করতে পারেন। এটার ভিতরে তারা কিছু টেমপ্লেটও দিয়ে দেয়, মেইনলি নিজের ডিজাইনও করা দরকার নাই। তারা যে টেমপ্লেট গুলো দিছে ওই জায়গা থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি ইনস্টল করে নিয়েছেন আপনার ওয়েবসাইটে, দ্যাটস এনাফ। আচ্ছা ঠিক আছে, দেন কিছু প্রিমিয়াম থিমের নাম বলবো, যদি ইন ফিউচার কাজ করেন লাগবে। জি স্যার বলেন। আচ্ছা, আকাবাডো একটা থিম আছে। ওকে, আকাবাডো ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, ACA নট কে। ওকে, আকাবাডো ওয়ার্ডপ্রেস থিম। এন্ড আমরা যদি এখানে আসি, সো তাদের হচ্ছে এটা ট্যাগ লাইন স্টুপিড ফাস্ট। কেন এটা ট্যাগ লাইন? মেনলি তাদের থিমটাই হচ্ছে ফাস্ট ভাবে ক্রিয়েট করা। মানে এই থিমটায় আপনার যত কন্টেন্টই থাকুক না কেন কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে গুগলের পেজ স্পিড ইনসাইটে দেখেন 100ই দেখাবে সব সময়। তারা বলতেই আছে তাদের থিমটাই এমন ফাস্ট ভাবে ক্রিয়েট করা। এন্ড মোবাইল ফ্রেন্ডলিও, মোবাইলেও ফাস্ট। সো এইটা প্রিমিয়াম থিম, অবশ্যই টাকা পয়সা লাগবে। এখন টাকা পয়সা যদি লাগে সেই ক্ষেত্রে তো ফাস্ট হবে, ভালো সার্ভিস দিবেই, তাই না? এরকম আরেকটা ওয়ার্ডপ্রেসের অনেক পপুলার থিম আছে, বি থিম ওয়ার্ডপ্রেস। আচ্ছা দেখি, ওকে, সো বি থিমে যদি আসেন, ওয়ার্ডপ্রেসের থিম এটাও, এন্ড এইটাও মোবাইল রেসপন্সিভ। এন্ড ওদের হচ্ছে নিজস্ব থিম বিল্ডারই আছে। এলিমেন্টর দিয়ে যেমন আমরা ওয়েবসাইট ডিজাইন করব নেক্সট ক্লাসে দেখবেন, সেইভাবে হচ্ছে তাদের নিজস্ব পেজ বিল্ডারও আছে। এন্ড এইটাও হচ্ছে ফাস্ট একটা থিম। সো প্রিমিয়াম যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে বি থিম, আকাবাডো এই দুইটা ট্রাই করতে পারেন, এগুলো মোস্ট ইউজড থিমের মধ্যে। এন্ড এই বি থিম স্যার এটা এগুলো একসময় অনেক বেশি ফেমাস ছিল। স্যার এগুলো কি মানে ইয়ারলি চার্জ করে? এইগুলো হচ্ছে আপনি কিনে রাখতেছেন একবার,
দেন হচ্ছে তারা হচ্ছে আপনাকে সাপোর্টের কিছু ব্যাপার আছে, হ্যাঁ, এন্ড লাইসেন্সের ব্যাপার আছে। যেমন হচ্ছে তারা আপনাকে এখানে বলে দিবে যে কতটা ওয়েবসাইটের লাইসেন্স দিছে, মানে আপনি একটা থিম কিনছেন, এখন কয়টা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। একটা থিম কিনলেই আপনি চাইলেই হচ্ছে 1 কোটি ওয়েবসাইটে ইউজ করা যাবে না। তারা হচ্ছে আপনাকে বলে দিবে লিমিট যে তুমি 3টা ওয়েবসাইটে বা একটা ওয়েবসাইটে ইউজ করতে পারবা। তারপর হচ্ছে এক্সটেন্ডেড সাপোর্ট যেটা, তো আপনার থিমে তো ইন ফিউচার প্রবলেম হইতে পারে, পারে না? সো এই থিমটা যারা ক্রিয়েট করছে তাদের থেকে আপনারা হচ্ছে সাপোর্ট নিতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো মেইনলি এই থিম গুলো দেখা আমাদের। দেন হচ্ছে পার্মালিঙ্ক সেটআপ কিভাবে করি আপনারা বলেন, আগে একবার করছিলাম। বলেন বলেন, আগে তো একবার করছি, কিভাবে করবো পার্মালিঙ্ক সেটআপ? আমার লিঙ্ক থেকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে না আগে? অ্যাডমিন প্যানেলে গেলাম। অ্যাডমিন ওকে, অ্যাডমিন আমার প্যানেল থেকে ওয়েবসাইটের অ্যাডমিন পার্মালিঙ্ক। প্যানেল, পার্মালিঙ্ক কই, স্যার পার্মালিঙ্ক এখানে। এটা এটা কিন্তু সেটিং সেটিং থেকে যেতে হবে স্যার। ওকে, সেটিং, সেটিংস থেকে পার্মালিঙ্ক, বাবা সবার মনে আছে। সেটিংস। জি জি স্যার। দেন এই জায়গা থেকে পোস্ট নেন, তাই তো? জি স্যার। হ্যাঁ, দেন চেঞ্জেস সবার মনে আছে, এটা খুবই ভালো। ওকে, আমরা ব্রিলিয়ান্ট। আসলেই ব্রিলিয়েন্ট, এগুলো তো ভুলে যান সবাই। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, এটা কয় নাম্বার ক্লাস স্যার? আমার এগুলো একটু রিভিউ করতে হবে, আমি গ্যাপ পড়ে গেছে তো জিনিসটা। এটা মানে আজকে স্যার 21 এইখানে না 21 আমার নম্বর একটা নাকি? না না স্যার ওইটা না, মানে এই পার্মালিঙ্কের যে ক্লাসটা করছিলেন ওটা আমার খেয়াল আছে করছি, কিন্তু ওটা কোন WordPress ক্লাসের এ যে ক্লাস ওয়ার্ডপ্রেসে নিলাম। লোকাল হোস্টে করছিলাম। আচ্ছা লোকাল হোস্টে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অন পেজ। আচ্ছা এটা হচ্ছে অন সাইট। অন সাইট ইয়েস। ওকে, দেন পরের পার্টটা কি দেখেন, অ্যাক্টিভ অ্যাকিসমেথ করা লাগে না, আমি এটা প্রেফার করি না। ঠিক আছে, অ্যাকিসমেথ কি, এটা হচ্ছে মেইনলি একটা প্লাগ ইন, হ্যাঁ। এন্ড এই প্লাগইনটা দেখেন, আপনারা যখনই ওয়েবসাইট এখানে অ্যাড করবেন, ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস অ্যাড করবেন, দেখবেন অ্যাকিসমেথটা বাই ডিফল্টে চলে আসে। তো এই জায়গায় আসেন, সেটিংসে ক্লিক করেন, এন্ড সেটিংসে দেখেন মেইনলি অ্যাকিসমেথের একটা এপিআই কি আছে, এই জায়গায় এপিআই কিটা দিয়ে হচ্ছে কানেক্ট করতে হবে। সো আমি হচ্ছে এপিআই কিটা একটু নিয়ে রাখতেছি নোটপ্যাডে। আমরা হচ্ছে ডিসকানেক্ট দিস অ্যাকাউন্ট দেই। সো এই যে দেখেন ডিসকানেক্ট দিস অ্যাকাউন্ট দিলাম, অ্যাকিসমেথের সেটিংসে আসলে আপনারা হচ্ছে এই অপশনটা পাবেন। ঠিক আছে, এন্ড এই জায়গায় আপনার যেটা করতে হবে, ইন্টার এপিআই কি ম্যানুয়ালি দিলে দেখেন এই জায়গায় আপনার এই এপিআই কিটা দেওয়া লাগবে, যেটা আমরা এই জায়গায় রাখছি, কিন্তু আমি এটা দিব না। এই এপিআই কিটা পাইলাম কই সেটা দেখা লাগবে না। তো এইখানে দেখেন সেট আপ ইউর অ্যাকিসমেথ অ্যাকাউন্ট আছে, এই জায়গায় চলে আসেন, এন্ড এই জায়গা থেকে স্যার এটা হচ্ছে কেন করব? এটা করব হচ্ছে আমার ওয়েবসাইটকে স্প্যাম থেকে প্রোটেকশন করতে। ওয়েবসাইটে অনেক ও সময় আচ্ছা। স্প্যামি অ্যাটাক হয় না, এইগুলোর জন্য। বাট জি এটা স্যার। অত একটা কাজে লাগবে না ফ্রি ভার্সনটা, এন্ড ফ্রি ভার্সনে কিছু লিমিটেশনসও পাবেন, যেটা আমরা পরে দেখতেছি। আপাতত দেখেন আমি এটা এখানে নিতে হয় তাহলে আমি HTTP তে সিকিউর কেন করলাম? হুম মানে আমি তো অলরেডি HTTPS ওইটাতে সিকিউর ভার্সন দিলাম, তো হুম ওটা নেওয়ার পরও আমার আবার এটা দিতে হবে কেন? ওইটাতে এটা কি? দিতে হবে। ইভেন আপনি যে নেমচিপ থেকে ওয়েবসাইটটা পারচেজ করছেন না, জি স্যার। নেমচিপ আপনারা ডেইলি সিকিউরিটি দিতেছে, এটা জানেন? যেই হোস্টিং প্রোভাইডার থেকেই আপনি হচ্ছে ওয়েবসাইট পারচেজ করবেন, তারা কিন্তু আপনাকে একটা সিকিউরিটি দেয়। আপনার ওয়েবসাইট কিন্তু হ্যাক হইতে পারে, বিভিন্ন সময় হচ্ছে ওয়েবসাইটে স্প্যাম অ্যাটাক হয়। সো আপনার হচ্ছে দেখেন হোস্টিং প্রোভাইডাররা দিচ্ছে, দেন হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা কিসের সেফটিটা দেয়, এই যে আমার পেমেন্ট গেটওয়ে আছে না, আমার ওয়েবসাইটে মানুষ কার্ড অ্যাড করে টাকা দিয়ে ট্রানজাকশন করতেছে, এই ধরনের সেফটি গুলো হচ্ছে এইচটিটিপিএস দিচ্ছে। আর এই জায়গায় হচ্ছে স্প্যাম, অনেকে কি করে আইসা আপনার হচ্ছে এখানে কমেন্ট করে, তারপর হচ্ছে অনেকগুলো বাল্ক স্প্যামই হচ্ছে কমেন্ট করতে থাকে। সো এগুলো যদি করে, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে স্প্যামিং অ্যাটাকের ক্ষেত্রে দেখা যায় যে ওয়েবসাইটটা লোডিং স্পিড বাইরে যায়, এন্ড ওয়েবসাইটটা যখন অনেক বেশি এই ধরনের স্প্যাম করা শুরু করে, ওয়েবসাইটটা লোড বাইরে যায়, তখনই কিন্তু মেনলি হ্যাকাররা ওয়েবসাইটটাতে অ্যাটাক দেয়, কারণ আপনার ওয়েবসাইটে অনেক বেশি স্প্যাম করা শুরু করছে, এন্ড আপনার যে হোস্টিং প্রোভাইডাররা আছে তারা দেখতেছে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে গেছে। সো তারা যখন আপনার সিকিউরিটি দিতে যায় হচ্ছে তারাই হিমশিম খাওয়া যায়, সেই সময় দেখবেন যে হ্যাকাররা ওয়েবসাইটটা হ্যাক করে নেয়। সো হ্যাকারদের আগে হচ্ছে স্প্যামাররা এসে ওয়েবসাইটে স্প্যামিং করে। ঠিক আছে, সো এই ধরনের স্প্যামিং গুলো না, থেকে এটা কি আপনি ডিডাস অ্যাটাকের ভিতরে পড়ে? জি এটা কি ডিডাস অ্যাটাকের ভিতরে পড়ে বা ডস অ্যাটাক?
মেবি, শিওর বলতে পারলাম না। আচ্ছা, ওকে, সো এই ধরনের যে স্প্যামি অ্যাটাক গুলো আছে, সো এইগুলো থেকে বাঁচতে হচ্ছে মেইনলি আমরা এটা ইউজ করতেছি। সো আমরা হচ্ছে গেট পার্সোনালে আসি, এন্ড এখানে দেখেন প্রো আর বিজনেস এন্টারপ্রাইজ এগুলো হচ্ছে তাদের প্ল্যানিং আছে। সো আমরা হচ্ছে এখানে থেকে গেট পার্সোনালি আসবো, এন্ড পার্সোনালে আসার পরে দেখেন তারা কি বলতেছে, আপনাকে হচ্ছে বছরে $36 দেওয়ার কথা বলতেছে। এখন আমরা কি টাকা পয়সা দিব? না, না ভাই। আমরা এটাকে হচ্ছে টান দিয়ে একেবারে নামায় দেই জিরো। এবার দেখছেন উনি মন খারাপ করছে, এন্ড মন খারাপ করছে। এখন আমাদের বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রিতে ইউজ করবা, দিব। বাট এই জায়গায় কি করতে পারবা না, আপনার ওয়েবসাইট থেকে হচ্ছে সার্ভিসেস বা প্রোডাক্ট সেল করতে পারবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করে দিতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কোনো বিজনেসকে এই জায়গায় প্রমোট করতে পারবেন না। যদি রাজি থাকেন তাহলে হচ্ছে এটা নেন। তো আমরা তিনটাই হচ্ছে ওকে দিলাম, এন্ড ওকে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন। এন্ড এই জায়গায় আসার পরে হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন, এই জায়গায় একটা ইমেল দেওয়া লাগবে। আমরা আপাতত টেম্প মেল থেকে একটা মেল নিয়ে নিচ্ছি। স্যার তাহলে এখান থেকে আমার ওয়েবসাইট থেকে যদি কোনো আমি প্রোডাক্ট সেল করতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমার এটা পেইড কানেক্ট করবেন না। ভার্সনটা নিতে হবে। হ্যাঁ, পেইড ভার্সন নিতে হবে অথবা কানেক্ট করবেন না, যে কোনো একটা। স্যার কানেক্ট করব না, বুঝলাম না জিনিসটা। মানে কিসমেত ইউজ করবেন না আপনার ওয়েবসাইটে। তো স্যার যদি এটা সেক্ষেত্রে না কি করি আমি তাহলে প্রোডাক্ট কি সেল আমি করতে পারবো ওয়েবসাইট থেকে? হ্যাঁ পারবেন, সেই ক্ষেত্রে প্রবলেম ও হবে না। আচ্ছা। পারলে তো স্যার, স্যার পারলে তো এখানে একটা রিস্ক থেকে যায় যে স্প্যামিং এর যে ব্যাপারটা বা আমার কাস্টমার যে কার্ড যদি ওনারা কানেক্ট করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মেইনলি আপনার ডোমেইন প্রোভাইডার যারা আছে তারা কিন্তু আপনাকে একটা সিকিউরিটি দিতেই আছে, দ্যাটস এনাফ। আচ্ছা, তাহলে এটা আর দরকার নাই না স্যার? হ্যাঁ, তারপর আমরা দেখে রাখি, এটাও এখন এক প্রকার আমার কাছে অপশনালি মনে হয়। ইভেন এই জায়গায় এই তিনটা অপশন আমি দেখাই না, এই যে এই তিনটা আমি দেখাই না, এইটাও, ইভেন এইটাও। তো আমি হচ্ছে এইগুলো দেখাই না, মনে হয় না দরকার আছে আমার কাছে। ওকে, সো এই জায়গায় আমার হচ্ছে ইমেল দেন, দেন হচ্ছে কান্ট্রি দেন, 1204 দিয়ে দিচ্ছি আমি এই জায়গায়। দেন হচ্ছে কন্টিনিউ টু পেমেন্ট, এন্ড এই জায়গায় তারা আমার মেইল নেয় নাই, টেম্প মেইল তারা অনেক সময় নিতে চায় না। ওকে, আমরা আরেকটা মেল নিয়ে ট্রাই করি, চলেন। দেখি ইমেল নেয় কিনা। মেইলই তো দিতেছে না। আচ্ছা দেখি তো এটা নিয়ে, এটা কাজ করে কিনা। আরে বাবা, একটা কাজ কর। আহ, field, আচ্ছা অন্য একটা মেল ট্রাই করি। এটা নিয়েছিলাম। এই, কি বলবো এখন? আহ আচ্ছা, তো মেইনলি কান্ট্রির জন্য সমস্যা নাই, তো এটা তো ইমেলই ব্লক করে রাখছে, ইমেলই ব্লক করা। হ্যাঁ, এই জায়গায় দেখি ইমেল চেঞ্জ করা যায়, অন্য একটা মেল নেই। সাবডোমেইন নিয়ে এটা দিতেছে, এই সাবডোমেইনের মেলই নিব না। স্যার সাবডোমেনে কি ইউজার নেম চেঞ্জ করা যায়? কিসের ইউজার নেম চেঞ্জ করবেন? মানে আমার যে সাবডোমেনের যে নামটা থাকবে, সাবডোমেনের সাপোজ নামটা আমার। তো আর চেঞ্জ করতে পারবেন না, আবার নতুন সাবডোমেইন ক্রিয়েট করা লাগবে স্যার। ও আচ্ছা। দেখি টেম্প মেল দিয়ে আবার ট্রাই করি নাই কিনা। মেইনলি এই টেম্প মেইলের মেলগুলোই নিয়ে নেয়।
বাট নিতেছে না, আজকে ফাইজলামি করতেছে আমাদের সাথে। স্যার কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? বুঝতে পারতেছি না আমিও, নেটে তো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আবার ট্রাই করি, চলেন দেখি নাই কিনা। আচ্ছা, নিতেছে না। সো মেইনলি আপনি যখন এখানে নিবেন, এইটা মেইল দেওয়ার পরে এই জায়গায় তারা একটা পেমেন্ট মেথডের কথা বলবে, হ্যাঁ, যে আপনার কার্ড অ্যাড করতে। এন্ড নিচে দেখবেন যে লেটারের একটা অপশন আছে। সো আপনারা যদি আপনাদের পার্সোনাল মেইল দিয়ে করেন, দেখবেন যে ট্রাই লেটারের একটা অপশন পাবেন। সো ওইটা মেইনলি এই জায়গায় দেন। দেন হচ্ছে তারা আপনাকে একটা এপিআই কি দিয়ে দিবে, দেন ওই এপিআই কিটা জাস্ট এইখানে আনেন এন্ড এই জায়গায় পেস্ট করে দেন। কি কই গেল, অন্য কোথাও ক্লিক লাগছিল মেবি। ওকে, সো এই জায়গায় জাস্ট এই এপিআই কিটা দিয়ে দিবেন এন্ড দেওয়ার পর হচ্ছে কানেক্ট উইথ এপিআই দেন। কানেক্ট হয়ে যাবে, এই যে দেখেন আপনার এক্সিসমেন্টটা কানেক্ট হয়ে গেছে। সো দ্যাটস ইট। আর এই জায়গায় কোনো চেঞ্জেস এর করার দরকার নাই। তো এইভাবে মেইনলি আপনারা সবাই এক্সিসমেন্টটা কানেক্ট করবেন। আমাদের মেল থেকে নিচ্ছে না, বাট আপনারা পার্সোনাল মেল দিলে পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে আমার আনক্যাটাগোরাইজড ক্যাটাগরি গুলো রিমুভ করতে হবে। ক্যাটাগরি কই পাই? স্যার ক্যাটাগরি কই পাবো? পোস্টের মধ্যে, পোস্টের মধ্যে? সরি মিডিয়ার মধ্যে। না, পোস্টেই ঠিক ছিল। ও হ্যাঁ। আচ্ছা, একবার বইলে আবার কনফিউজড হয় না সবাই, হ্যাঁ। অল তো এই যে পোস্ট থেকে দেখেন ক্যাটাগরিজ, এন্ড এই জায়গায় আসেন। আমার যতগুলো ক্যাটাগরি আছে, সো ফার্স্টে দেখবেন যে বাই ডিফল্ট একটা ক্যাটাগরি আমাদের দেওয়াই থাকে, ওইটা হচ্ছে আনক্যাটাগরাইজড নামে থাকে। সো ওই জায়গায় আসেন এন্ড ওই জায়গায় আসার পরে হচ্ছে আপনি জাস্ট নাম দিয়ে দেন, যে ব্লগ, বা হচ্ছে আপনি যেই নামে ক্যাটাগরিটা করতে চাচ্ছেন। কিভাবে? কুইক এডিটে আসবেন এন্ড আসার পরে এই জায়গায় নাম দিবেন আর স্ল্যাগটা চেঞ্জ করে দিবেন, আপডেট ক্যাটাগরি দিবেন, আপডেট হয়ে যাবে। দ্যাটস ইট। করা যাবে না স্যার? স্যার আরেকবার স্যার। ওকে, সো এই জায়গায় মেইনলি দেখবেন যে আনক্যাটাগরাইজড নামের একটাই ক্যাটাগরি থাকবে নতুন ওয়েবসাইটে। ওই জায়গা থেকে হচ্ছে আপনারা কুইক এডিট এই জায়গায় ক্লিক করবেন এন্ড এই জায়গায় ক্লিক করার পরে হচ্ছে নাম, সো নামটা চেঞ্জ করবেন। আর স্লাগ কি? স্লাগ হচ্ছে লিঙ্কটা বা ইউআরএলটা। সো এই ইউআরএলটাও হচ্ছে আপনারা চেঞ্জ করবেন and এই দুইটা চেঞ্জ করার পরে আপনারা জাস্ট আপডেট ক্যাটাগরি দিবেন, আপডেট হয়ে যাবে। ওকে স্যার। ওকে স্যার। ওকে, দেন হচ্ছে স্যার এর পরের পার্ট কি? প্লাগ মিনস হচ্ছে মানে আমার ইউআরএল এর লাস্টে স্ল্যাশ স্ল্যাশ যে ব্লকটা লেখা থাকে, যেমন ধরেন আমার ইউআরএল এর পরে যে www.cincinnati.com/blog। আপনার হচ্ছে পেজের নামটা থাকে, ওইটাই হচ্ছে স্লাগ। জি জি। সো আপনার যে ইউআরএলটা আছে এটাকে স্লাগ বলা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেন দেখেন এই জায়গায় আমরা যেটা করব যে আমার ওয়েবসাইটে আনইউজড থিম বা প্লাগইন থাকলে ডিলিট করে দিবে। সো প্লাগইন কই পাই? আমরা হচ্ছে এই প্লাগইনসে আসলে এই প্লাগইন পাইতেছি। এন্ড প্লাগইনে আসার পরে এই জায়গায় যেই প্লাগইন গুলো আমার দরকার নাই মনে হবে, জাস্ট এইখানে ডিলিট ক্লিক করেন, এগুলো ডিলিট হয়ে যাবে। সো ধরেন আমার এটা দরকার নাই, আমি হচ্ছে ডিলিটে ক্লিক করলাম এন্ড ডিলিট হয়ে গেছে। তো এইখানে দেখেন অনেকগুলো পাবেন আপনারা ইনঅ্যাক্টিভ প্লাগইন, মানে এই প্লাগইন গুলো আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ করা নাই। অ্যাক্টিভ করা নাই মানে কি? আমার লাগতেছে? না। না, লাগলে তো অ্যাক্টিভ করতামই, তাই না? লাগতেছে না, ডিলিট করে দেন। স্যার অ্যাক্টিভিটা কি ওরাই মানে এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কি বাই ডিফল্ট থাকবে নাকি এটা আমরা ঢুকে আহ, ঢুকে করতে হবে এগুলা? এইগুলো আমার যেই প্লাগইন গুলো লাগবে সেইগুলো হচ্ছে আমি নিজে অ্যাড করে নিব। ও আচ্ছা, ও যে অ্যাড নিউতে গিয়ে, জি জি। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যালো। ভাই কি কিছু বলতেছেন না? চুপ।
টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয় ভাইয়া, স্যার শুনতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ next. আচ্ছা, আপনারা শুনতে না পাইতেছেন না? স্যার, আমি ভাবছি যে আমি একা শুনতে পাইতেছি না আর কি। না না, জি শোনা স্যার যাচ্ছে আপনার না কথা শোনা মিন্টুর যাচ্ছে কথা। না। জি, তার কথা শোনা যাচ্ছে। জি স্যার, বাট আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার হয়তো বা মাইক্রোফোনের কোনো problem। হ্যালো 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 হ্যাঁ স্যার। জি হ্যালো, স্যার এখন শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? জি জি। হ্যাঁ ভাই। আচ্ছা, বুঝলাম না হুট করে কি হয়েছে। ওকে, সো এইবার দেখেন মেইনলি আমরা কি করছি, একটা থিম ইনস্টল করলাম অ্যাডিশনালি। এখন আমার ওয়েবসাইটে দেখেন থিম কয়টা আছে, একটা অ্যাক্টিভ আছে না? আমি এট এ টাইম কি দুইটা থিম অ্যাক্টিভ রাখতে পারবো? পারবো না। সো এট এ টাইম যদি আমি জি না। দুইটা থিম অ্যাক্টিভ না রাখতে পারি, দুইটা রাখার দরকার আছে। এই যে থিমটা আমার ওয়েবসাইটে আছে, এটা কোথায় স্টোর হয়েছে? আমার হোস্টিং এ না? এখন হ্যাঁ এই থিমটার কি নির্দিষ্ট স্পেস আছে? এটা কি আমার ওয়েবসাইটে জায়গা নিতেছে? যদি নিয়ে থাকে সেই ক্ষেত্রে কি আমার ওয়েবসাইটের লোডিং স্পিডে এটা এফেক্ট করবে না? জি দ্যাটস ওয়াই আমরা যেটা করব, এখানে থিম ডিটেলসে ক্লিক করেন এন্ড এই জায়গায় ডিলিটে ক্লিক করেন। সো আনইউজড যতগুলো থিম আছে সেগুলো হচ্ছে আপনারা মেইনলি এই জায়গা থেকে ডিলিট করে দেন। দ্যাটস ইট। তারপরে হচ্ছে আমার অফ ডাইরেক্টরি ব্রাউজিং, যেটা অপশনাল, লাগবে না, দরকার নাই। এগুলো দেখেন মেইনলি অপশনাল, সো দরকার নাই। বাট এই জায়গা থেকে আমরা যেটা করব, জাস্ট লগ ইনের ইউআরএলটা চেঞ্জ করে দিব। এটাও অপশনাল, না করলেও প্রবলেম নাই। মেইনলি কি আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করি কি ডাব্লিউপি অ্যাডমিন কথাটা লেখা না, হ্যাঁ এন্ড আমরা এটা চেঞ্জ জি করতে পারি। এটা কিভাবে চেঞ্জ করতে পারি? এটার জন্য হচ্ছে একটা প্লাগইন অ্যাড করা লাগে। প্লাগইনসে আসেন, অ্যাড নিউতে যান, ডাব্লিউপিএস হাইড লগইন। হুম, ওকে, এই যে দেখেন ডাব্লিউপিএস হাইড লগইন, এই প্লাগইনটা হচ্ছে আপনারা সবাই ইনস্টল করে নেন। এন্ড ইনস্টল করার পরে হচ্ছে ইনস্টল প্লাগইনসে আসেন, এই জায়গা থেকে হচ্ছে আপনার ডাব্লিউপিএস হাইড লগইনের সেটিংসে চলে আসবেন। ওকে, এন্ড এই জায়গায় দেখেন লগ ইন ইউআরএল এ আমি যেই নামটা দিব সেই নামটাই হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, আপনার লগ ইনের ইউআরএল হয়ে যাবে। সো এই জায়গায় আপনি নামটা চেঞ্জ করে দেন, আপনি যা দিতে চাচ্ছেন সেটা দেন, ওইটাই হচ্ছে আপনার লগ ইন ইউআরএল হয়ে যাবে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি। জি নিচেটা কি ভাইয়া? নিচেরটা হচ্ছে আপনার রিডাইরেকশন, এটার দরকার নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। সো যদি হচ্ছে স্যার আপনার এই নিচের ইউআরএলটা দিকটাতে ওই চেঞ্জ যে হয়, এরর সেই ক্ষেত্রে আপনাকে দেখানোর জন্য যেটা। 404 এরর দেখায় দিবে যে পেজ নট ফাউন্ড। জি জি তো এই জায়গায় দেখেন তারা বলেও দিছে যে রিডাইরেক্ট ইউআরএল when someone try to access with wp login php page with wp admin directory while not logged in। সো যারা হচ্ছে লগ ইন নাই, তারা যদি wp admin কথাটা লিখে, তাকে হচ্ছে রিডাইরেক্ট করে 404 পেজে নিয়ে যাবে। সো আপনি যদি চান যে না তাদেরকে অন্য কোনো ইউআরএল এ নিয়ে যেতে, জাস্ট ওই ইউআরএলটা এই জায়গায় দিবেন। সো দরকার নাই, এটা 404ই থাকবে। ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই জায়গা স্যার থেকে, এখানে আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার নর্মালি হচ্ছে যেমন আমরা কোনো এরর দেখলে হচ্ছে সেখানে 404 থাকে, এর বাইরে কি অন্য কিছু থাকে? মানে আমরা কি সেট করতে পারবো? আমি আপনাদের ওয়েবসাইট অডিটের ক্লাসে বলছিলাম তো, এরর কয়টা আছে? 40 আছে, 50 আছে, 30 আছে। 6 zeros। তো আমি আচ্ছা কি জি এরর গুলো বলছিলাম, মনে আছে? স্যার, আমি আসলে ক্লাস ছিলাম না তো। জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে এরর গুলো বলে দেই বাকিগুলো, হ্যাঁ। জি জি সো সবচেয়ে বেশি প্রবলেম হবে আপনাদের 50 ইরোর রিলেটেড, হ্যাঁ এটাও বলছিলাম। সো 50 যদি আপনারা ইরোর পান, এটার মানে কি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সার্ভারের প্রবলেম, মানে আপনি যেই হোস্টিং প্রোভাইডার থেকে ওয়েবসাইট নিছেন তাদের প্রবলেম। এন্ড 50 রিলেটেড যে কোনো ইরোর আপনার চলে আসছে, এবার আপনারা কি করবেন? আপনারা হচ্ছে ওই হোস্টিং প্রোভাইডারকে ইয়া করবেন, কন্ট্যাক্ট করবেন। স্যার, তাহলে 50 হচ্ছে আমরা মানে আমার হোস্টিং এর প্রবলেম, মানে হোস্টিং থেকে প্রবলেম হচ্ছে। আর হ্যাঁ, যদি 60 হয় এটা অন্য 60 কিছু? কোডটা দেখি নাই আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 50 সবচেয়ে বেশি কনসার্ন থাকবো। 50টাই পাবেন সবচাইতে বেশি, বাকিগুলো দরকার নেই। আর 4 রিলেটেড কি, লিংক নাই, ব্রোকেন লিংক, এই ধরনের প্রবলেম। আর 30 যেটা, ওটা হচ্ছে রিডাইরেক্ট। সো 301 হচ্ছে আপনার টেম্পোরারি পার্মানেন্ট রিডাইরেক্ট, আর 302 হচ্ছে আপনার টেম্পোরারি রিডাইরেক্ট। দ্যাটস ইট। আর 2 রিলেটেড কোনো প্রবলেম পাবেন না, 1 রিলেটেড প্রবলেমও পাবেন না।
মেইনলি 543 এই কয়টা পাইতে পারেন। ক্লিয়ার স্যার? স্যার সেক্ষেত্রে ওকে, ফ্রির প্রবলেমটা আমরা কার সাথে কন্ট্যাক্ট করবো বা কিভাবে সলভ করবো, ফ্রিতে যদি 3 নিজে করবেন, 3 রিলেটেড ইস্যু হয় না। 3 মানে কি, আপনি হচ্ছে রিডাইরেক্ট করে দিয়েছেন। এই যে পেজটা আছে, কল ডাইভার্ট কথাটা শুনছিলাম কি আমরা ছোটবেলায়, জি 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 স্যার, কি এখনো এটা হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন? ফোন অফ থাকলে আরেকটা নাম্বারে চলে যাবে, এটা এক আমি সেট নাম্বারে করবো। কল দিলে আরেক নাম্বারে চলে যাবে, যেটা আপনি সেট করবেন, তাই তো? এর জি মানে স্যার। কি, আপনি রিডাইরেকশন করে দিছেন না? সো এই যে জি স্যার। ডাইভার্ট করছেন, এটা হচ্ছে ওয়েবসাইটের ভাষায় হচ্ছে রিডাইরেক্ট। হ্যাঁ, তো আপনি কি করলেন, অন্য একটা লিংকে ডাইরেক্ট করে দিয়েছেন। দ্যাটস ইট। ক্লিয়ার স্যার? সো আপনার 30 আসে না, এটা মেনলি হচ্ছে রিডাইরেক্ট করে দিয়েছেন, আপনি অন্য কোনো সাইটের সাথে কানেক্ট করে দিয়েছেন। দ্যাটস ইট। ক্লিয়ার স্যার? জি জি। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। তো এই জায়গায় দেখেন, এগুলো কিছু আমি দেখি না, বাট এইখানে থেকে একটা অপশন আমার দরকার, ডিসেবল পোস্ট রিভিশনস। সো এটা মেনলি আসলে কি, এই যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এন্ড এই ওয়েবসাইট গুলোতে কি আমার অনেকগুলো কন্টেন্ট থাকে না স্যার? সো হ্যাঁ জি আমার ধরেন একটা কন্টেন্ট হচ্ছে আমি পোস্ট করছি, এন্ড এটা আমি এক সপ্তাহ পর আবার আপডেট করলাম, প্রিভিয়াস ভার্সনটা আমার ওয়েবসাইটে থেকে যায়। ঠিক আছে, এন্ড তারপরে আমি কি করলাম, আবার এই কন্টেন্টটা আবার আপডেট করছি। কয়বার আপডেট করলাম? 2বার। সো 2টা ভার্সন হচ্ছে আমার ওয়েবসাইটে থেকে গেল। এইভাবে যদি আমি 50 বার একটা কন্টেন্ট আপডেট করি, 50টা ভার্সনই কিন্তু আমার ওয়েবসাইটে থেকে গেছে একটা কন্টেন্টের। এইবার বলেন, 50টা ভার্সন যদি আমার একটা কন্টেন্টের আমার ওয়েবসাইটে থেকে যায়, ওয়েবসাইটে জায়গা নিবে? অবশ্যই। জায়গা অবশ্যই নিবে না, নিবে। প্লাস হচ্ছে ওয়েবসাইটটা দেখতেও বাজে দেখা যাবে। না না না, ওয়েবসাইটে শো করবে না, এটা ব্যাক এন্ডে জমা ও থাকবে আচ্ছা কোডিং আচ্ছা। এর ভিতরে, জি আপনার হোস্টিং এ জমা থাকবে, কেউ দেখবে না, বাট স্টিল জায়গা নিতেছে না। সো এইটা কোডের ভিতরে জি থেকে আমি চেঞ্জ করিও না। আমি যেটা করি ওটা হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ নামের একটা প্লাগইন ইউজ করি। সো সেই ক্ষেত্রে কি হইতেছে, এই যে আমি যে পোস্ট গুলোকে চেঞ্জ করতেছি এন্ড রিভিশনস গুলা রয়ে গেছে, সো এই রিভিশনস গুলা হচ্ছে আমি অফ করে দিতে পারতেছি একটা প্লাগইনের মাধ্যমে, যে প্লাগইনটার নাম হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ। তো আমরা হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউতে আসি। এই জায়গায় লেখেন ডাব্লিউপি OPTIMIZ। এই যে দেখেন ডাব্লিউপি অপটিমাইজ, এটা হচ্ছে একটা ক্যাশ প্লাগইন। অ্যাক্টিভ করে দেন। ওকে, এবার দেখেন এই যে ডাব্লিউপি অপটিমাইজ চলে আসে, এই জায়গায় ক্লিক করেন। এন্ড এই জায়গা থেকে দেখেন তারা হচ্ছে অপটিমাইজেশন আপনার কি কি আছে, প্রিভিয়াস পোস্ট রিভিশন আছে, ডাটাবেস টেবিলস আছে। তো এই জায়গায় আপনার প্রিভিয়াস যতগুলো প্রবলেম আছে, যেমন হচ্ছে আপনার এখানে প্রিভিয়াস অনেকগুলো স্প্যামি কমেন্ট আছে, যে কমেন্ট গুলো আপনি অ্যাপ্রুভ করেন নাই বাট আপনার ওয়েবসাইটে জমে রয়েছে, এই সবগুলো আপনি এই জায়গায় পাবেন। সো যেগুলো আপনি রাখতে চাচ্ছেন না, সো এই জায়গা থেকে সবগুলো আপনি ক্লিক করেন, দেন হচ্ছে রান অপটিমাইজেশনে দেন। এইবার আপনার প্রিভিয়াস যত ক্যাশ মেমোরি গুলো আছে, ওয়েবসাইটের ক্যাশ ডাটা আছে, সব হচ্ছে হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। দ্যাটস ইট। সো আমি যখনই আমার ওয়েবসাইটে সব ক্যাশ করে দিচ্ছি, ক্লিন করে দিতেছি, তখন হচ্ছে দেখবেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু স্পিড অপটিমাইজ হয়ে যাবে। ক্লিয়ার স্যার? আর সেম কাজটা আমরা যদি কোডের মাধ্যমে করতে চাই, কিভাবে করবো চলেন দেখি। ওকে, পোস্ট রিভিশন, এটা যদি ডিসেবল করতে হয়, ফাইলটা ডাউনলোড করে নিই আগে। ওকে, আচ্ছা এই জায়গায় আছে অলরেডি, দেখেন। সো ডিসেবল পোস্ট রিভিশনের এই যে ফাইলটা আছে, এই জায়গায় কোডটা দেওয়া আছে। এই যে এই কোডটা, অথবা হচ্ছে নিচের এই কোডটা আপনার এইখানে জাস্ট ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ওয়েবসাইটে যদি কোড ইমপ্লিমেন্ট করতে হয়, কোডটা নিয়ে আগে নোটপ্যাডে রাখবেন। তারপরে হচ্ছে আপনি এইখানে থেকে
এই জায়গায় দেখেন পোস্ট রিভিশনস গুলো আর কি কিরকম দেখায়, যে কবের হচ্ছে পোস্ট গুলো ধরে রাখছে এগুলো দেখতে পাচ্ছি। এই যে প্রিভিয়াস ভার্সন গুলো কিরকম হবে, দেন এটা আমি কোথায় দিব দেখেন, আমার ওয়েবসাইটে আসবো, দেন হচ্ছে পাবলিক এইচটিএমএল, ওয়েবসাইটের পাবলিক এইচটিএমএল এ আসার পরে হচ্ছে ডাব্লিউপি কনফিগস এ আসবেন, দেন ইডিটি আসবেন। সো ডাব্লিউপি কনফিগস এ ইডিটে আসার পরে হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে দেখেন ডিফাইন ডিবাগ, এই জায়গায় হচ্ছে আপনার মেইনলি এটাকে ইয়া করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে কোডটা। সো আপনারা জাস্ট এইখানে এটাকে পেস্ট করে দেন, অথবা এই যে দেখেন ডাব্লিউপি অপটিমাইজারসে এই প্লাগইনটা ইউজ করেন, যে কোনো একটা করলেই হবে। সো আমরা যদি এটা করতে চাই যাওয়া লাগবে সি প্যানেলে, এন্ড সি প্যানেলে ওই যে বললাম যে এই কাজগুলো কইরেন না, প্রবলেমে পড়তে পারেন, দ্যাটস ওয়াই আপনাদের প্লাগইন দেখানো। কোডিং এর ভিতরে করলে কিভাবে করবেন, এই যে ফাইল ম্যানেজার আছে, এই জায়গায় আপনার ওয়েবসাইটে আল্লাহ দুনিয়ার যত কোড আছে সব পাবেন, মেনলি আপনার ওয়েবসাইট রিলেটেড। সো আমার ওয়েবসাইটে আসার পরে পাবলিক এইচটিএমএল এ চলে যাইতে হবে, এন্ড পাবলিক এইচটিএমএল এ আসার পরে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি এই জায়গায় দিতে হবে। বাট আমি যদি এখানে দেই তাহলে হবে না, কেন? আমারটা কি সাবডোমেইন না? হ্যাঁ, সাবডোমেইন হইলে এই যে দেখেন আমার সাবডোমেইন কোনটা, এইটা আমার সাবডোমেইন। এই জায়গায় আসেন, এইবার এখানে খুঁজেন তো, এখানে পাবলিক এইচটিএমএল আছে? আছে? না তো। নাই, সো সাবডোমেনে থাকেও না। এই জায়গায় দেখেন ডাব্লিউপি কনফিগ আছে, রাইট ক্লিক করেন, দেন হচ্ছে আপনারা এডিটে আসেন, এইখানে থেকে আবারও এডিটে দেন। তো তারা আপনাকে আগে ওয়ার্নিং দিবে যে এই জায়গায় কোনো কিছু এডিট করেন না, এডিট করলে প্রবলেমে পড়বেন। তো এই জায়গায় যদি আমরা আসি, এই যে দেখেন ডিফাইন ডিবাগ ফলস এই যে আছে না, এইখানে হচ্ছে আপনি ইয়া করেন, এন্টার দেন, এন্ড এন্টার দেওয়ার পরে যেই কোডটা আমরা পেস্ট করছিলাম এটা জাস্ট এইখানে দিয়ে দেন, দেন হচ্ছে আপনারা সেভ চেঞ্জেসে দিয়ে দেন। সো আপনি যখন সেভ চেঞ্জেসে দিছেন আপনার কোডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। জাস্ট এইবার এতটুকু করলে আপনার পোস্ট রিভিশনটা হচ্ছে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ঠিক আছে? স্যার আমার মনে হয় আমরা কোডিং এর আগে যদি প্লাগইন ইউজ করি সেটা সবচেয়ে বেটার। হ্যাঁ, এখানে দ্যাটস যদি ওয়াই আমি তো দেখাইও নাই, বাট পরে হলো জাস্ট দেখাই দিই। সো যে কোনো একটা করেন। সো প্লাগইনটাই আমার এন্ড থেকে প্রেফারেবল থাকবে। এন্ড এই জায়গায় দেখেন আমরা কি করছি, লগ ইন ইউআরএল চেঞ্জ করছি, দ্যাটস এনাফ। আপনার তাহলে আর হচ্ছে এটা করার দরকার নাই। আর অফ ডাইরেক্টরি ব্রাউজিং যেটা আছে এটা অলরেডি হচ্ছে, সরি এই যে এটা হচ্ছে অলরেডি ওয়ার্ডপ্রেসে থাকেই। সো আপনি যখনই একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন, এটা বাই ডিফল্ট হচ্ছে আপনার অফই থাকে। যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, এই যে দেখেন মেনলি এই যে ফাইলটা কোথায়, এই যে ডিসেবল ডাইরেক্টরি ব্রাউজিং, এই জায়গায় আসেন, এই জায়গায় দেখেন এই কথাটা মেনলি লিখতে হবে, লিখে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের এইচটিএক্সএস ফাইলে দেওয়া লাগবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে আবারও সেম ভাবে আমার সি প্যানেলে চলে আসব, এন্ড সি প্যানেলে আসার পরে এই যে দেখেন এইচটিএক্সএস ফাইল আছে, এই জায়গা থেকে হচ্ছে আমরা এডিটে যাব, এন্ড এই জায়গায় এডিটের পরে আবারও এডিটে আসেন, দেন এই জায়গায় হচ্ছে এন্ড ওয়ার্ডপ্রেস কথাটা কই আছে একটু দেখেন তো। আচ্ছা, এই যে দেখেন বাই ডিফল্ট তারা হচ্ছে দিয়েই রাখছে, সো সেই ক্ষেত্রে আর দরকার নাই। আর যদি না থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে এন্ড ওয়ার্ডপ্রেস এর পরে আমরা যদি এইখানে একটা এন্টার দিয়ে সেম জিনিসটা দিয়ে দিতাম তাহলেও হইতো। বাট এইখানে দেখেন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট এটা থাকে, সো সেই ক্ষেত্রে আমাদের আর এইচটিএক্সএসটা চেঞ্জ করার দরকার নাই। ক্লিয়ার স্যার? স্যার এটা এটা কেন করবো স্যার, এটা একটু তাহলে এটা একটু কেন এইটা, করব আচ্ছা স্যার? এইটা হচ্ছে অফ ডাইরেক্টরি ব্রাউজিংটা অফ করার জন্য। এটা মেইনলি করলে কি হয় চলেন আমরা একটু দেখি। লাগে না, দ্যাটস ওয়াই আমি যাইও না এটা। এই যে দেখেন ইন ইউআরএল ডাব্লিউপি কন্টেন্টস, তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে প্লাগইন দিয়ে স্ল্যাশ দেন, পুরাটা ইনভার্টেড কমায় এই কথাটা লিখে একটু সার্চ দেই চলেন। ওকে, এই যে দেখেন অলরেডি আছে। তো এইবার দেখেন এই যে ওয়েবসাইট গুলো আছে না, আমি ওনার ওয়েবসাইটে যদি যাই, and দেখেন ওনার ওয়েবসাইটে কি কি হচ্ছে আপনার ইয়া প্লাগইনস আছে, কি কি ডাটা আছে, প্যারেন্ট ডাইরেক্টরিতে কি কি ডাটা আছে, এই ডাটাগুলো কি দেখা যাইতেছে না? তো আপনার ওয়েবসাইটের প্যারেন্ট ডাইরেক্টরিতে কি কি কোড আছে বা কি কি ডাটা আছে সেগুলো মানুষের দেখার কোনো লাভ আছে? না তো। দেখায় লাভ নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা জাস্ট অফ করে দিলেই হয় এই কোডটা দিয়ে। বাট বর্তমানে সব ওয়েবসাইটে এইচটিএক্সএস এ এই কোডটা থাকে অলরেডি, তো সেই ক্ষেত্রে এটা আমাদের আর দরকার নাই। দ্যাটস ওয়াই এখানে দেখেন আমাদের টাস্ক লিস্টেও কি বলা হয়েছে, অপশনাল বলা হয়েছে। ক্লিয়ার স্যার? আচ্ছা ঠিক আছে,
কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আজকের ক্লাসে এতটুকুই। জি, আরো লাগবে? ভাই, না এটার জন্য লাগবে তো না আর ভাইয়া। কোনো প্লাগইন নাই না? জি, এটাই তো স্যার অনেক কিছু এটা ওয়ার্ডপ্রেস যখন ভালো আপনি লাগবে। ইনস্টল করলেন তখন হচ্ছে সাথে সাথে আপনার হয়েই যায়, সো এটার প্লাগইন লাগবে না। আচ্ছা। আচ্ছা স্যার ভাই, তো আমার একটা কোনটা কোশ্চেন স্যার? ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। কোনটা ইনস্ট্যান্ট ইনস্টল হবে? কোনটা? ওই যে অফ অফ ডিরেক্টরি ব্রাউজিং, এটা কি সাথে সাথে ইনস্টল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এটা থাকে। এই যে দেখেন এইচটিএক্সএস এর ভিতরে এই যে এন্ড ওয়ার্ডপ্রেস আছে না, জি তো জি। এরপরে বাই ডিফল্ট তারা দিয়ে দিছে না, এটাকে আমরা দিছিলাম? এটা আমরা দেই নাই, এটা বাই ডিফল্টই থাকবে, সমস্যা নেই। আর যদি না থাকে সেই ক্ষেত্রে জাস্ট এটা দিয়ে দিলেই হবে। স্যার আমার একটা কোশ্চেন, জি বলেন। যেটা হচ্ছে সিম্পলি আমরা এখন যেভাবে একটা মানে ওয়েবসাইট বিল্ড করলাম, এটা তো মোর দেন ইজিয়ার টু বাই ইউজিং কোডিং। তাহলে হুম কোডিং কেন মানুষ ইউজ করে? ধরুন ওই যে কোডটা তো কেউ লিখছে মেবি, হুম হুম। যে একটার পর একটা, তাহলে ওইটা আর এটার মধ্যে কি মানে কোনো ডিফারেন্ট আছে কি? মানে দেখেন ওই কোড লিখে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে কি, ক্যানভা ইউজ করছেন না সবাই? জি ক্যানভা স্যার ইউজ ইউজ করছি, করছি। জি জি ফটোশপ ইউজ করছি। জি। জি স্যার। ক্যানভা কেন ইউজ করে, ফটোশপ কেন ইউজ করে? ক্যানভা মানে টেমপ্লেট সব সাজানোই থাকে, সব জাস্ট সাজানো বসানো। আছে, আপনি খালি টাইনা বসায় দিচ্ছেন, তাই না? জি। আর জি স্যার। ফটোশপে কি হয়? সব ফটোশপে এ টু মেটা জেড করতে বিভিন্ন হয়। ইফেক্ট দিয়ে এ টু আফটার জেড আফটার সব আপনি ইফেক্ট। নিজে করতেছেন না? জি। জি স্যার। এইটাই হচ্ছে তফাৎ। সো ক্যানভাতে আপনি চাইলেই কি সব করতে পারবেন? না। ফটোশপ না যদি না, পারেন পসিবল সবকিছু না। করা পসিবল? এটা মোটামুটি ইম্পসিবল কে পসিবল করা সম্ভব। এইটাই। সো ওয়ার্ডপ্রেসে হচ্ছে তারা সব কোডিং করে রাখছে, আপনি জাস্ট টাইনা 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 বসায় দিতেছেন, কিন্তু সবকিছু কিন্তু আপনি আসলে করতে পারবেন না ওয়ার্ডপ্রেসে। সো কিছু চেঞ্জেস আনতে হলে আপনার কি করা লাগবে, কোডিং এর ভিতরে যাই এই চেঞ্জ গুলো করা লাগবে। সো দ্যাটস ওয়াই কোডিং লাগবেই। ডেভেলপমেন্ট কোনো সময় চলে যাবে না, হ্যাঁ, ডেভেলপমেন্টের মার্কেট থাকবেই। এটা কি ক্লিয়ার স্যার? জি। এবার বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমাদের এক্সপায়ার ডোমেন নিয়ে কি কোনো ক্লাস আছে, বা এক্সপায়ার ডোমেনের কোনো বিষয়? না, এক্সপার্ট ডোমেনের ক্লাস নেই কেন? কিছু লাগবে ইনফরমেশন? না, আছে কিনা যদিও জানি, তারপরে ক্লাস থাকলে একটু ভালো হতো, তাই বলছি। আচ্ছা, এক্সপায়ার ডোমেনের ক্ষেত্রে যদি এক্সপায়ার ডোমেন আমি পারচেস করি, সেক্ষেত্রে আমি আপনার হচ্ছে হোস্টিং এন্ড ইয়া কিভাবে নিয়ে কানেক্ট করব এই বিষয়টা? এক্সপার্ট ডোমেইন আপনি যার কাছে থেকে নিতেছেন, হ্যাঁ, জি সে তো আপনার ইয়াতে দিয়েই দিবে। সো আপনার হচ্ছে যেই হোস্টিং প্রোভাইডারে থাকুক না কেন, আপনার ওই জায়গায় দিয়ে দিবে। ধরেন আপনি নেমচিপে ইউজ করতেছেন, সো আপনার নেমচিপে সে দিয়ে দিবে ডোমেইনটা ট্রান্সফার করে। এন্ড এইবার হচ্ছে এই ডোমেইনটাকে আপনার হোস্টিং এর সাথে জাস্ট কানেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি ক্লিয়ার হতে পারিনি প্রথমে, সেটা হচ্ছে যে আপনি যখন ডোমেনটা পারচেস করলেন, হুম হুম। সেক্ষেত্রে কি ডোমেন আপনার হচ্ছে এসএসএল সার্টিফিকেট এন্ড হচ্ছে আপনার হোস্টিং, এটা কি আলাদা আলাদা পারচেস করতে হয়? এটা জি। অবশ্যই তিনটা জিনিস আলাদা পারচেস করবেন না, একসাথে পারচেস করতে পারবেন। তিনটা অ্যাড টু কার্টে দিতেছেন আপনি, হ্যাঁ, অ্যাড টু কার্টে দিচ্ছেন, দেন তিনটা কি কার্টে আসছে না, জি, কার্টে দেন আসছে, আপনি চেক একসাথে আউট পারচেস করে করতে দিচ্ছেন। পারছে। হ্যাঁ, পারচেস একসাথে করতেছেন। আর আপনি যদি চান যে এটা কিনছেন, কিনা 5 মিনিট রেস্ট নেবেন, বা হচ্ছে আপনি 10 মিনিট রেস্ট নিয়ে তারপরেরটা কিনবেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু আচ্ছা। আমাদের তো প্রথম তা বছরে এসএসএল টা কেনা লাগবে না, এটা তো বাই ডিফল্ট দিয়ে দিবে। হ্যাঁ, প্রথম বছরে হচ্ছে তারা বাই ডিফল্ট দিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা, এর আমার কেনার আর পর একটা আমরা কোশ্চেন হচ্ছে ছিল। কানেক্ট করে নেব। হ্যাঁ হ্যাঁ। আজকে তো আপনার বার্থডে, ঠিক আছে? আচ্ছা, ঠিক এই আছে, জন্য একটু ভাই হ্যাপি বার্থডে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা একটু হোমওয়ার্কটা দেখি, হ্যাঁ। তো এই জায়গায় সবাই এসে লিখবেন হচ্ছে গুগলে প্রো ফ্রি হোস্ট। এই যে profreehost.com, এটা লিখেন, টেম্পেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখি নেয় কিনা। তো আমার টেম্প মেইল আমি কপি করলাম, এন্ড প্রোফ্রি হোস্টে আসেন, রেজিস্টার দেন। এন্ড রেজিস্টার দেওয়ার পরে আপনার মেইল দেন, পাসওয়ার্ড দেন এই জায়গায়। ওকে, সো এবার দেখেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তারা আমাকে একটা মেইল দিবে অ্যাক্টিভেশনের, এইখানে আসেন এন্ড অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ওকে, সো অ্যাক্টিভেট অ্যাকাউন্টের পরে এই জায়গা থেকে হচ্ছে এইখানে দেখেন তারা আমাকে এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। এই জায়গায় একবার ক্লিক করেন, ক্যান্সেল দিয়ে দেন, অ্যাড শো করবে।
ওকে, সো এই জায়গায় দেখেন এবার আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো মেনলি সাবডোমেইনে, ঠিক আছে? এন্ড এই যে দেখেন কিসের আন্ডারে আপনি সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন, liveblog360.com আর হচ্ছে unaux.com। সো আপনি যেটা চাচ্ছেন সেইটার আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করেন। ধরেন আমি এইটাই চাচ্ছি, এন্ড কি নামে করা যেতে পারে বলেন? ধরেন আমি আপাতত ESDM 2318 এই নামেই ক্রিয়েট করতেছি। সো এখানে রাইটে ক্লিক করেন, অ্যাভেলেবল থাকবে, সমস্যা হওয়ার কথা না। ভাই ক্লিক কি হয়েছে? হ্যাঁ, ক্লিক তো হয়েছে, এই যে লোড হচ্ছে। ওকে, সো এইবার দেখেন এটা লোড হইতেছে, এটা একটু সময় নেয়। আর আপনার এখানে 3টা পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ওয়েবসাইট মেইনলি, এন্ড এই জায়গা থেকে ম্যানেজে ক্লিক করেন, যদি এটা হয়ে যায় সেই ক্ষেত্রে ম্যানেজ থেকে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখনো বলতেছে ক্রিয়েটিং। সো কিছুক্ষণ সময় পরে যদি আপনারা রিলোড দেন সেই ক্ষেত্রে দেখবেন যে এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা রিলোড আবার দেই, দেখি ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, হয় নাই, লাখ খারাপ, এটা একটু সময় নেয়। এন্ড প্রো ফ্রি হোস্ট এই সাইট গুলোতে দেখবেন যে অনেক সময় অনেক কাজই করতে পারতেছেন না। আমরা কি লাইভ ওয়েবসাইট দেখছি না, এন্ড এগুলো কি সাবডোমেইনের ওয়েবসাইট। সো যেহেতু এটা অন্য হোস্টিং প্রোভাইডারদের সাবডোমেইন, সো সেই ক্ষেত্রে এটা অনেক সময় কাজ করবে না, একটু প্রবলেম হইতে পারে, লেট করতে পারে। ক্রিয়েটিং আসতেছে আপনি যে এখনো। কাজগুলো দেখালেন এইভাবেই, মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবডোমেন করে ওই কাজগুলো করব। হ্যাঁ, এই জায়গা থেকে আপনার হচ্ছে সি প্যানেল পেয়ে যাবেন, আর এইখানে থেকে সি প্যানেল থেকে আপনারা কাজগুলো করতে পারবেন। ও আচ্ছা, সেটা আবার সাবমিট করব কিভাবে? স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমি যে টাস্কগুলো করলাম সেগুলোর স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে ইয়া করবেন, ফেসবুক গ্রুপে আপলোড করে দেবেন। একটা একটা করে স্ক্রিনশট দিব নাকি লিংক করে দিব? একটা একটা করে স্ক্রিনশট দেন তাহলেই হবে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এক্সেল শিট নেন, এক্সেল শিটের ভিতরে সবগুলো পার্ট বলেন এন্ড ওইটার স্ক্রিনশটটা দিয়ে দেন, তাহলে অর্গানাইজ থাকে। লোকাল জি হোস্টে আমরা যেভাবে করেছি আর কি, হ্যাঁ, লোকাল হোস্টে ওভাবে করেছিলাম, স্ক্রিনশট দিয়েছিলাম। জি। আচ্ছা, একটু দেখি লোড হয়েছে কিনা। হ্যাঁ, এখনো ক্রিয়েটিং, এটা একটু অনেক সময় দেরি করে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমরা ওয়েট করি, দেখি। হ্যাঁ, স্যার তাহলে আমরা কোন কোন পয়েন্টে কাজ করতে হবে ওইটা একটু জাস্ট, ওই যে ওয়ার্ডের একটা ফাইল ছিল আপনার ওখানে, কয়টা 9টা পয়েন্ট, ওটা একটু দিয়ে দিন। এটা এত সময় কেন নিতেছে? আচ্ছা, মেইনলি এই জায়গায় যদি আপনারা হচ্ছে এইখানে থেকে ক্রিয়েট হয়ে যায় তখন আপনারা সি প্যানেলটা পাবেন। যেমন এই যে দেখেন কন্ট্রোল প্যানেল আসছে, আমরা ক্লিক করি এইখানে। ওকে, এন্ড এবার দেখেন তারা আমাকে সি প্যানেলে রিডাইরেক্ট করতেছে, এই জায়গা থেকে আই অ্যাপ্রুভ দিয়ে দেন। এবার দেখেন একটু সি প্যানেলের ড্যাশবোর্ড চেঞ্জ না, জি। বাট স্টিল এই জায়গায় সবই পাবেন। আমার কি করা দরকার? এই যে অনলাইন ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার পাবো, তারপরে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দরকার কোথা থেকে, এই যে সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টলার, এই জায়গায় চলে আসবেন এন্ড এই জায়গা থেকে দেখবেন ওয়ার্ডপ্রেস পেয়ে গেছেন। এন্ড এই জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে স্যার 15-20 মিনিটও লেগে যায়। সো আমরা কি লাইভ ওয়েবসাইটে দেখছি না নিজেদের, এন্ড এটা হচ্ছে সাবডোমেইন, দেখবেন যে 15-20 মিনিটও সময় নিতে পারে। স্যার এটা কি লাইভ হবে? হ্যাঁ, লাইভ হবে। And হবে এই তো ভাই। জায়গায় আপনার যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাবো। এটা দিয়ে তো আমরা প্রফেশনালি কাজ করতে পারবো না, জাস্ট প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস, কারণ কি সাবডোমেইনের ওয়েবসাইট না স্যার, জি। সো সাবডোমেইনের ওয়েবসাইটে প্রফেশনালি কাজ করতে পারবেন না, র্যাঙ্ক করবে না মেইনলি। সো এই জায়গা থেকে জাস্ট ইনস্টল দিয়ে দেন। স্যার র্যাঙ্ক